এখানে দেখা যায় কি অনেকে আপনার এই নামে রেখে দেয়। ঠিক আছে, নিউ মাইক্রোসফট এক্সেল, বা আমি যেভাবে আপনাদের সাথে ফাইলটা শেয়ার করছি গুগল ড্রাইভে, ওইখানে ডাউনলোড করে ওই নামে হুবহু ফাইলটা রেখে দেয়। হ্যাঁ, তো এইখানে আপনার যদি কোনো ক্লায়েন্টের কাজ হয়, তো এইভাবে যদি ফাইলটা রিনেম না করে আপনি যেভাবে আছে, ধরেন নিউ মাইক্রোসফট ওয়ার্ড, বা আপনার আহ এখানে আপনার ধরেন, ঠিক আছে, নিউ মাইক্রোসফট ওয়ার্ড, বা আপনার ধরেন এটা যদি হয় আহ আপনার মানে আমি যেভাবে ফাইলটা রিনেম করছিলাম ওই নামে যদি আপনি ক্লায়েন্টকে ডেলিভারি দেন, তো তাহলে এটা কি হবে, ক্লায়েন্টের একটা আনপ্রফেশনাল, আপনার সম্পর্কে ক্লায়েন্টের একটা আনপ্রফেশনাল মনোভাব তৈরি হবে না? জি স্যার। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা রিনেম করে নেব, এবং রিনেম করার জন্য আপনারা যেটা করবেন, ঠিক আছে, এটা রাইট বাটন থেকে, মানে মাউসের রাইট বাটন থেকে যে রিনেম রিনেম অপশনে যাবেন। এখানে আপনি কিসের উপর কাজ করতেছেন, কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ কথাটা লিখলেন, তারপর একটা হাইফেন দিবেন, হাইফেন দিয়ে আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট, হ্যাঁ, আপনি যে আপনি যে ক্লায়েন্টের ওয়েবসাইটের কাজ করতেছেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন। ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে esdm 1308.com। এভাবে এটাকে রিনেম করে নেবেন। আপনি কি কাজ করতেছেন, কিওয়ার্ড রিসার্চ, তারপর একটা হাইফেন দিয়ে তার যে ওয়েবসাইট অ্যাড্রেস সেটা আপনি এখানে ইএসডিএম, আমি ফর এক্সাম্পল আমি আপনাদের ব্যাচ নামেই দিলাম, এটা আপনারা এভাবে রিনেম করে নেবেন। ঠিক আছে, এতে আপনাদের প্রফেশনালিজমটা মেনটেন হয়। আচ্ছা স্যার, আমাদের তো এখন ওয়েবসাইট নাই, তাহলে আমরা এখন কি নাম দিব এখানে স্যার? এটা আপনারা একটা ওয়েবসাইট পিক করে নেন আপনাদের ইচ্ছা মতো অনলাইন থেকে, যে কোনো একটা আচ্ছা ওয়েবসাইট আপনার ইচ্ছা মতো একটা পিক করে নেন, মানে অবশ্যই নিশ রিলেটেড যেন হয়। ধরেন আমি আচ্ছা স্যার। ধরেন আপনার প্যাট ফুড নিয়ে, ক্যাট ফুড নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, ধরেন আমার নিশ হচ্ছে ক্যাট ফুড, তো সেই ক্ষেত্রে আপনি এখন ওই ক্যাট ফুড রিলেটেড যে ওয়েবসাইট আছে ওই ধরনের একটা ওয়েবসাইট পিক করে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, সোফার আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম আমরা গত ক্লাসে, এখান থেকে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলেন। আমাদের লাস্ট ক্লাসের টপিক থেকে। আপনারা কি ঢাকায় কেউ আছেন নাকি, ঢাকায় থাকেন নাকি ঢাকার অধিকাংশ ঢাকার বাইরে? ঢাকাতে থাকি স্যার। জি ঢাকার স্যার, আমি পাশাপাশি থাকি ঢাকাতে স্যার। আছি। ঢাকাতে আছি। ও আচ্ছা। তো যারা ঢাকাতে থাকেন ওরা তো আপনারা আমাদের যে ক্রিয়েটিভ আইটি ক্যাম্পাস ধানমন্ডিতে জানেন তো, জি স্যার, আসছি সেমিনার করছি। ধানমন্ডি রোড নাম্বার 4-এ, তো এখানে এসে ঘুরে আসতে পারেন। বা আপনার যদি ধরেন কোনো ফ্রেন্ড যদি থাকে বা রিলেটিভ যদি থাকে ওদেরকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এবং স্যার আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন স্যার আমার ক্যাম্পাসে? তো 2টা থেকে সময়, হ্যাঁ 2টা থেকে আমি থাকি। তা আপনি যদি কোনো গেস্টকে নিয়ে আসেন তো আমাকে বললে আমি আপনার গেস্টের জন্য একটা গিফটের ব্যবস্থা করে দিতে পারবো। ঠিক আছে স্যার, আপনাকে স্যার আপনার মোবাইল নাম্বারটা দিলে ভালো হয় আর কি। মোবাইল নাম্বার দেওয়া যাবে না, আপনি আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে। আপনিও ক্যাম্পাসটা ঘুরে গেলেন, আপনার গেস্টকেও ক্যাম্পাসটা দেখালেন, ক্রিয়েটিভ আইটির ক্যাম্পাস। তো কি, আপনাকে অ্যাড দিয়েছে, আপনি অ্যাকসেপ্ট করেন ফেসবুকে। হ্যাঁ বলছি আপনার ফেসবুকে অ্যাড দিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে। তো আপনি তো ফোন নাম্বার পাওয়া যাবে না, তাহলে ওখানে যোগাযোগ করা যাবে কোনো দরকার হলে। ও ভাইয়া আচ্ছা। কি গিফট দিবেন? গিফট গিফট দিব, ধরেন আপনার নোটপ্যাড দিতে পারি বা আপনার মগ দিতে পারি, এটা আপনাদের একটা সারপ্রাইজ থাকবে। গিফটের জন্য ক্যাম্পাস ভিজিট করতে যাবে মনে হচ্ছে স্যার। ভাইয়া আমি কুমিল্লা থেকে আসলে আমার মগে পোষাবে না বুঝছেন। আচ্ছা, কে জানি অ্যাড দিছে? কুমিল্লা স্যার কোথায় ওখানে আপনার ভাইয়া? পাঠানো যায়। কুমিল্লা আসসালামু আলাইকুম স্যার, বরিশাল। কেমন আছেন? জি। এই তো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আহ, কি উম্মে? উমেশ ওয়াদানুজা, আমি যে গোলাপ ফুলের যে ছবিটা।
এটা আপনার ফেসবুকে। তাহলে এত রিকোয়েস্ট। ওই দেখি না তো কিওয়ার্ড রিস যে যে কিওয়ার্ড প্ল্যান দেখি না, খুঁজে পাই না। হ্যাঁ বলেন, কিওয়ার্ড কি? কিওয়ার্ড প্ল্যানারে স্যার যে আমরা যে দেখি এই যে কম্পিটিশন, এই যে হাই বা মিডিয়াম বা লো, ওটা কি স্যার ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে নাকি না কিওয়ার্ডের ডিফিকাল্টি তো আর এটা দেখাচ্ছে না, তাই না? না না, এটা কিওয়ার্ডের ডিফিকাল্টি, এটা ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে না। ওই পার্টিকুলার কিওয়ার্ডে যদি আপনি র্যাঙ্ক করতে চান তো সেই ক্ষেত্রে ওইটার ডিফিকাল্টি। তাহলে স্যার আমরা তো স্যার নর্মালি তো ম্যাক্সিমাম টাইম কি হাই মিডিয়াম থেকে হাইয়ে যাব, তাই না? হুম হুম হুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি হচ্ছে 2 তারিখে ক্লাসটা করছি, বাট হচ্ছে আমার মাইক্রোফোন প্রবলেম ছিল। আমি আপনাকে চ্যাট বক্সে বলছি, বাট আপনি দেখেন নাই, আর্লি বের হয়ে গেছেন। তো এটার প্রেজেন্টটা ওঠে নাই আর কি, এটা একটু আজকে দিয়ে দিন স্যার। ও আচ্ছা আচ্ছা, কবে এটা? 2 তারিখ? হ্যাঁ হ্যাঁ, 2 তারিখ স্যার। আচ্ছা রবিন ব্যাপারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি কি ক্লাস করছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস করছি। আমি মানে আপনাকে চ্যাট বক্সে লিখছি যে স্যার আমার প্রেজেন্টটা দিয়ে দেন। আমি হচ্ছে পিসি থেকে ঢুকছি, তো একটু মাইক্রোফোন প্রবলেম আছে আমার, তো আজকে ফোন থেকে ঢুকছি এই জন্য আর কি। স্যার আমি প্রথম 3টে ক্লাস করতে পারিনি। হ্যাঁ, যদি অ্যাটেন্ডেন্স দিয়ে দিতেন তাহলে ভালো হতো। দাঁড়ান একটু ওয়েট করেন। আচ্ছা আপনি কি বললেন 2 তারিখ? 2 তারিখের ক্লাস? হ্যাঁ হ্যাঁ স্যার, 2 তারিখের ক্লাস। 2 তারিখের ক্লাস, 2 মে এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। এই 2 মে ক্লাস করছিলেন না? আপনার নামটা বলেন। স্যার রবিন ব্যাপারে। রবিন ব্যাপারী। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার সেম কেস আমার ক্ষেত্রে। একটু ওয়েট করেন। আচ্ছা 3টা ক্লাস কি জানি বললো? আমি রেজাল্ট করি স্যার। কোন কোন তারিখের? কোন কোন ক্লাস? আমি 4র্থ ক্লাসটা করতে পারছি, প্রথম 3টে ক্লাস করতে পারি। প্রথম 3টা, আচ্ছা প্রথম 3টা 2 3। আপনার নামটা বলেন। রেজাউল করিম। আচ্ছা রেজাউল বানানটা কি? REZAUL SAARI। স্যার সবাইকে একটু মিউট করে দেন, নয়েজ আসতেছে। REZ না, এই নামে ক্লাস 1-এ কোনো এন্ট্রি নাই। দাঁড়ান আবার দেখি। ক্লাস 2 তো এই নামে কোনো এন্ট্রি নাই। ক্লাস 3 তো এই নামে কোনো এন্ট্রি নাই। হ্যাঁ, এই নামে এন্ট্রি নাই। এখন বিষয় হচ্ছে আমি 20 মার্চ তারিখে আমি ভর্তি হয়েছি, 20 মার্চ। এরপর ক্রিয়েটিভ আইসা থেকে আমাকে ওভার ফোনেও জানানো হয়নি ক্লাসের কথা, বা মেইলেও জানানো হয়নি, বা মেসেজ দিয়েও জানানো হয়নি। সেক্ষেত্রে তো আমার কোনো ভুল নাই স্যার, আমার কোনো ভুল নেই। এখন এই রেসপন্সিবিলিটি তো আমার না স্যার। আচ্ছা আচ্ছা, আপনি এই ব্যাপারে কোয়ালিটি ম্যানেজমেন্ট টিমে ফোন দেন, ওরা আপনার এটা টেক কেয়ার করতে পারবে। কোয়ালিটি ম্যানেজমেন্ট টিমের নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ ঠিক আছে, ওনার সাথে যোগাযোগ করেন। আচ্ছা তারপর আরেকজন কি জানি। আসসালামু আলাইকুম ভাইয়া, হুমায়ুন মোর্শেদ। আমি চ্যাট বক্সে লিখেছিলাম যে আমি প্রেজেন্ট আছি, মাইক্রোফোনের মধ্যে ডিস্টার্ব করছিল আর কি। আচ্ছা আচ্ছা, কত তারিখ? 2 তারিখ। আচ্ছা 2 তারিখ। আচ্ছা আপনার নাম হচ্ছে হুমায়ুন মোর্শেদ। এই যে হুমায়ুন মোর্শেদ খান। জি জি, ওকে ঠিক আছে। ওকে, সো এগুলা গেল আমাদের অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার। তো যেহেতু আপনাদের কিওয়ার্ড রিসার্চ রিলেটেড কারো কোনো কুইজ নাই, তো আমি আজকে টপিকটা শুরু করে দেই। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে, আমি ওয়েবসাইট, আমার স্ক্রিনটা শেয়ার দিছি, দেখা যাচ্ছে? জি 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 ওকে, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েবসাইট অডিট, এটার ব্যাপারে আলোচনা করব। এবং
এখানে আপনার ওয়েবসাইট অডিট আপনি ম্যানুয়ালি কিভাবে করতে পারবেন এবং টেকনিক্যালি কিভাবে এটা আপনি টুলের মাধ্যমে ইউজ করতে পারেন, সেটা দুইটা জিনিসই আমি আপনাদেরকে শো করব। আচ্ছা, এখানে প্রথমে যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে ওয়েবসাইট অডিট। হ্যাঁ, সো ওয়েবসাইট অডিট জিনিসটা কি বা ওয়েবসাইট অডিটটা আপনার কি বলতে বুঝায়, ঠিক আছে। প্রথমে আমাদের একটা পার্ট চলে আসে, তো ওয়েবসাইট অডিট। হ্যাঁ, তো এখানে আপনাদের ওয়েবসাইট, সো ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি বলেন তো আমাকে, আপনাদের মধ্যে থেকে একজন। That describe the address of the particular website. মানে আপনার একটা ভার্চুয়াল অ্যাড্রেস, ঠিক আছে, আপনার Virtual অনলাইন address. অ্যাড্রেস, যেটার মাধ্যমে আপনার ক্লায়েন্টরা, আপনার কাস্টমার, টার্গেট কাস্টমার আপনাকে অনলাইনে খুঁজে পাবে, হ্যাঁ, বা অনলাইনে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, সো একটা ওয়েবসাইট হচ্ছে আমাদের একটা ওয়েব অ্যাড্রেস, আমাদের একটা ভার্চুয়াল অ্যাড্রেস, যেখানে আমরা অনলাইনে কানেক্ট হইতে পারবো কাদের সাথে, আমাদের টার্গেট অডিয়েন্সের সাথে, আমাদের কাস্টমারের সাথে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা যদি বলি যে ওয়েবসাইটটা কি জিনিস, সেটা। আর অডিট, সো অডিটের ব্যাপারটা আমরা জানি না। অডিট অডিট বলতে কি বোঝায়, আমরা অডিট বলতে কি পরিদর্শন বুঝি করা, বলেন তো? পরিদর্শন, পরিদর্শন করা, নিরীক্ষা। দেখে যেটাকে নিরীক্ষা, ঠিক আছে। অডিট পরিদর্শন না, এটা হচ্ছে নিরীক্ষা। এবং এটা যদি বলেন যে এটা কি জিনিস, এটা হচ্ছে মূলত মানে জিনিসটার একটু গভীরে গিয়ে আপনার পর্যালোচনা করা, জিনিসটা একটু গভীরে গিয়ে দেখা, গভীরে গিয়ে আপনার পর্যবেক্ষণ করা, ঠিক আছে। যেমন আপনারা দেখবেন যে যারা অ্যাকাউন্টিং এ কাজ মানে পড়াশোনা করছেন, অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছেন এমন কি কেউ আছেন এই গ্রুপে, এই ব্যাচে অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছেন? আছেন না? আচ্ছা, খালি একজন? আচ্ছা, আপনিও আছেন? দুইজন? আমি আছি স্যার। তিনজন? আচ্ছা, ঠিক আছে। তো অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়াশোনা করছেন ওরা নিশ্চয়ই জানেন যে একটা অর্গানাইজেশনে আপনার কয়েক ধরনের অডিট হয়। যেমন ধরেন আপনার ইন্টারনাল অডিট হয়, এক্সটার্নাল অডিট হয়। তো সেই ক্ষেত্রে আপনার একজন যে অডিটর, তার কাজ কি হয়? তার কাজ হচ্ছে যে এই যে একটা প্রতিষ্ঠানে আপনার আয় ব্যয়, ঠিক আছে, এই যে হিসাবগুলা, তো এইটার কতটা মানে জাস্টিফাইড, এটা মানে মনিটর করা, ঠিক আছে। আমার ভাউচারে যে ডিজিট গুলো আছে, আমি এত দামের পণ্য কিনছি, এত দামের আমার ইনফ্লো হয়েছে, ক্যাশ আউটফ্লো হয়েছে, এটা আসলে কতটা জাস্টিফাইড, এটা কি ঠিক কিনা, সেটা আপনার নিরীক্ষা করা, ঠিক আছে। এটাকেই তো আমরা অডিট বলি, তাই না? জি। তো এখন এই ওয়েবসাইট অডিটে আমরা কিন্তু ওই ধরনেরই একটা নিরীক্ষা করি। হ্যাঁ, কিন্তু এখানে আমরা ওই ধরনের কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো অডিট করব না, বা কোনো ট্রানজাকশনের আমরা এখানে অডিটটা করব না। এখানে আমরা যেটার অডিটটা করব সেটা হচ্ছে মূলত আপনার একটা ওয়েবসাইটে আমরা অডিট করব, ঠিক আছে। একটা ওয়েবসাইটে গিয়ে আমরা অডিটটা করব, কোনো একটা পার্টিকুলার ওয়েব অ্যাড্রেসে গিয়ে আমরা অডিটটা করব। এবং এখানে আমরা কোনো ক্যালকুলেটর নিয়ে বসবো না, কোনো খাতা কলম নিয়ে বসবো না, ঠিক আছে, কোনো ওই ধরনের কোনো না, ঠিক আছে। একটা স্কেল নিয়ে ঘর রাখলাম, তারপর আমি দেখলাম যে ওইখানে কি অবস্থা, কতটুকু হইলো, সবকিছু ঠিক আছে কিনা, ওই ধরনের আমরা কিন্তু কোনো এখানে অডিটটা করব না। এখানে আমরা অডিটটা করব টোটালি একটা মানে ওয়েবসাইটকে কেন্দ্র করে, ঠিক আছে। এবং কোনো ধরনের এখানে ফিগার নিয়ে কাজ হবে না। ফিগার বলতে আপনার এখানে কোনো নাম্বার, ঠিক আছে, যোগ বিয়োগ করা, গুণ ভাগ করা, হ্যাঁ, ওই ধরনের আমরা কোনো এখানে জিনিসটা করব না। এখানে আমরা অডিটটা করব একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে। এবং আমরা দেখব, যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটকে এসইও করতে হইলে আপনার যে ফ্যাক্টর গুলা থাকা দরকার, আর সেটা সেখানে আছে কি না। একটা ওয়েবসাইটকে এসইও করতে হইলে আপনার যে ফ্যাক্টর গুলা থাকা দরকার, হ্যাঁ, একটা ওয়েবসাইটকে আমার এসইও করার জন্য যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আছে সেটা ওইখানে এক্সিস্ট করে কিনা, সেটা আমাদেরকে চেক করতে হইলে এই অডিটটা আমাদের করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই পারপোজ থেকে ওয়েবসাইট অডিটটা করতে হয়। এবং আমাদের মূলত অবজেক্টিভটা থাকে সেখানে এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো এক্সিস্ট করে কিনা, তার এসইও যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আছে সেই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আমার ওয়েবসাইটে এক্সিস্ট করে কিনা সেটা চেক করে আমরা ফাইন্ড আউট করি। তো এটাকেই বলা হচ্ছে আমাদের ওয়েবসাইট অডিট। এবং এটাই হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট অডিটের আসল উদ্দেশ্য। এখন আমরা যেটা বললাম যে ওয়েবসাইট অডিটের আসল উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েবসাইটকে তার এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর থেকে যাচাই করা, যে এটা কতটা প্রেজেন্ট, এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা একটা ওয়েবসাইটে কতটা প্রেজেন্ট
করতেছে একটা ওয়েবসাইটে, আপনার এটা কতগুলা থাকতেছে, কি পরিমাণে থাকতেছে। তো তার মানে কি আমাদের অবশ্যই এখানে যদি এসইও করতে হয়, আমি যদি একটা ওয়েবসাইটকে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কিছু ফ্যাক্টর ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এখন ফ্যাক্টর মানে আপনারা বুঝেন তো সবাই ফ্যাক্টর কি জিনিস? জি বুঝেন না? স্যার। বুঝেন না এমন কেউ আছেন? ফ্যাক্টর মানে আমি খুব বেসিক সেন্সে বলতেছি, ফ্যাক্টর জিনিসটা বুঝেন না এরকম কি কেউ আছেন? থাকলে বলেন। স্যার ফ্যাক্টর বলতে আমরা কোনো একটা কাজ বুঝি সাধারণত। না বুঝলে কিছু বলার দরকার নেই, বুঝেন না এমন যদি কেউ থাকেন তাহলে বলেন। না ভাই আমি বুঝলেন? বুঝিনি। আচ্ছা স্যার ঠিক বলতে আছে। আমি তো উপকরণ বুঝি স্যার। আচ্ছা বুঝলে তো কিছু বলার নাই, বাট বুঝে নাই। আচ্ছা একজন বলছে বুঝে নাই, উপকরণ হবে কিনা? উপকরণ। আচ্ছা আমি বলি ফ্যাক্টর, আমি এক্সাক্ট এটার বাংলা মানে কি আমি বলতে পারবো না, বাট ফ্যাক্টর জিনিসটা হচ্ছে যে আপনার জিনিসটা যে হবে সেটা তাকে প্রভাব কতটুকু করতে পারবে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরেন আপনি আপনি ধরেন ওয়েট গেইন করতেছেন, ঠিক আছে, আপনার ওজন বাড়তেছে, তো সেক্ষেত্রে এখানে আপনার কি কি ফ্যাক্টর থাকতে পারে? ঠিক আছে, কি কি জিনিস আপনার এই আপনার ওজন বৃদ্ধিকে প্রভাবান্বিত করতেছে? তো সেক্ষেত্রে আপনার হয়তো দেখা যাচ্ছে খুব হাই ফ্যাটি খাবার আপনি খাচ্ছেন, বা আপনি ফিজিক্যাল লেবার কম দিচ্ছেন, আপনার হাঁটা চলা কম হচ্ছে, আপনি বেশি সময় ঘরে থাকতেছেন, শুয়ে থাকতেছেন, খাবার দাবার খাচ্ছেন, খুব হাই ফ্যাটি খাবার আপনি কনজিউম করতেছেন। সো এই যে ব্যাপারগুলা, এগুলো হচ্ছে আপনার একটা ফ্যাক্টর যেটা আপনার ওয়েট গেইন কে প্রভাবান্বিত ইনফ্লুয়েন্স করতেছে। হ্যাঁ, সো ফ্যাক্টর হচ্ছে আপনার সামথিং যেটা আপনার কিছু করার ব্যাপারে ইনফ্লুয়েন্স রাখে। ঠিক আছে, কিছু আউটপুট দেওয়ার ব্যাপারে তার একটা ইনফ্লুয়েন্স থাকে, এটাকে বলা হয় আপনার একটা ফ্যাক্টর। ব্যাপারটা বুঝে গেছে? এখন ফ্যাক্টর ওই যে কি কি জানি বলেন বাংলা, আমি আসলে এক্সাক্ট বাংলাটা আসলে বলতে পারবো না, এটা আমার জানা স্যার নেই। এক্সাক্ট বাংলা স্যার মানে উৎপাদক আসতেছে। আচ্ছা উৎপাদক, আচ্ছা হতে পারে। আপনি এটা কোত্থেকে দেখলেন? গুগলে দেখলাম স্যার। ও গুগল ট্রান্সলেট থেকে? স্যার আচ্ছা ডিকশনারি আচ্ছা স্যার। ঠিক আছে। ডিকশনারিতে কি উৎপাদক আসছে? জি স্যার, উৎপাদক দেখাচ্ছে, তারপর গুণক দেখাচ্ছে, আরো কয়েকটা ওয়ার্ড দেখাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, এখন উৎপাদক বলতে তো আমরা তো সাধারণত বুঝি আপনার ওই যে উৎপাদনকারী বা ওই ধরনের কিছু। কোন প্রতিষ্ঠানকে বোঝায়? আচ্ছা ঠিক আছে। লাস্ট যে লাইনটা ভাইয়া বলছেন ওইটাই আসলে কোনো কাজকে ইনফ্লুয়েন্স করার জন্য যেটা, সেটা হচ্ছে আসলে ফ্যাক্টর হিসেবে কাজ করে আর কি। হ্যাঁ উৎপাদক বলেন আর গুণক বলেন, যাই বলেন, এটা আচ্ছা হচ্ছে এটা আর কি। আচ্ছা গুণক আচ্ছা আসছে, ফ্যাক্টর আসছে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন ওইটা, ওইটা নিয়ে আমাদের রিসার্চ করার দরকার নাই। বাট যেটা বললাম যে আমাদের মানে অডিটটা আমরা কেন করি, কারণ আমাদের ওই এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর গুলাকে আমাদের দেখতে হয় যে একটা ওয়েবসাইটে এটা এক্সিস্ট করে কি না। হ্যাঁ, যে আমার এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো একটা ওয়েবসাইটে আছে কিনা। তো সেক্ষেত্রে আমাদের বুঝাই যাচ্ছে যখন আমি বললাম যে এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর, তার মানে কি একটা ওয়েবসাইটকে যদি আমার এসইও করতে হয়, তো সেক্ষেত্রে আমাকে কিছু জিনিস মেনে চলতে হবে, কিছু আমাকে এখানে নির্দেশক আছে বা গুণক আছে। হ্যাঁ, যেটা বললেন আর কি, এটা আমার ওই সেখানে এক্সিস্ট করে কিনা সেটা আমাকে মেনে চলতে হবে, যদি না থাকে তো তাহলে আমাকে এটা নতুন করে বসাইতে হবে, আর যদি থাকে তো সেই ক্ষেত্রে হয়তো কোনো একটা প্রবলেমের কারণে এটা ঠিক মতো ইমপ্লিমেন্ট হচ্ছে না, ঠিক মতো এটা কাজ করতে পারতেছে না, তো সেই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। আর যদি একেবারে নাই থাকে তো সেক্ষেত্রে আমাকে এটা নতুন করে বসাইতে হবে। কেন? কারণ এটা হচ্ছে আমার র্যাঙ্কিং ফ্যাক্টর। আমার যদি এই জিনিসগুলো না থাকে তো সেক্ষেত্রে আমার যেহেতু র্যাঙ্কিং ফ্যাক্টর, তার মানে কি আমার ওয়েবসাইটটা র্যাঙ্কই করবে না, আমার ওয়েবসাইটটা টার্গেট অডিয়েন্সের কাছে রিচই করতে পারবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি কি আমার ট্রাফিক পাবো না। ঠিক আছে, আমার ওয়েবসাইটে তখন ট্রাফিক আসবে না। তো এই কারণে আমাকে কিন্তু ওয়েবসাইট অডিটটা অবশ্যই অবশ্যই করতে হয়। এবং এই ওয়েবসাইট অডিটে আমরা মূলত একটা ওয়েবসাইটে তার র্যাঙ্কিং ফ্যাক্টর দিয়ে বাছাই করি যে এটা আসলে কতটুকু ইমপ্লিমেন্ট সেখানে করা হয়েছে। তো এখানে এখন আমার ওয়েবসাইট অডিটে যেটা বললাম যে আমার র্যাঙ্কিং ফ্যাক্টর গুলাকে যাচাই বাছাই করা হয়, তো তার মানে আমাদের এই যে গুগল বা এই যে আমাদের যে সার্চ ইঞ্জিন, তার এখানে একটা ওয়েবসাইটকে সে টার্গেট অডিয়েন্সের কাছে আহ, কতটুকু রিপ্রেজেন্ট করবে বা টার্গেট অডিয়েন্সের কাছে কতটুকু সে নিয়ে যাবে, তো এটা প্রত্যেকটা ওয়েবসাইটকে সে ইভালুয়েট করে। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটকে সে এই আপনার ফ্যাক্টরের আন্ডারে সে যাচাই করে যে এটা কতটা এসইও স্ট্রং বা এটা কতটা এসইও স্ট্রং না। ঠিক আছে, এবং যেটা আপনার ডেফিনেটলি এসইও পার্সপেক্টিভ থেকে স্ট্রং, সেটা কি যেটা আপনার উইক তার থেকে বেশি প্রেফার পাবে, তাই না? বেশি একটা প্রেফারেন্স পাবে।
মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি অনেকটা যেমন ধরেন আমাদের যে আমরা স্টুডেন্ট লাইফে যে পড়াশোনা করছি, হ্যাঁ, তো এইখানে আমাদের কি একটা ইভলিউশন ক্রাইটেরিয়া ছিল না, যে আমার কি হবে, আমার যদি আমি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উপরে উঠি, তো সেই ক্ষেত্রে আমার এখানে ফাইনাল পরীক্ষা হবে, তারপর আপনার সাময়িকী পরীক্ষা আছে, সাময়িকী পরীক্ষা হবে, তারপর আপনার অ্যাসাইনমেন্ট আছে, তারপর আপনার কিছু ক্লাস টেস্ট আছে, তারপর আপনার অ্যাটেন্ডেন্সে মার্ক আছে। সো প্রত্যেকগুলো মিলে তারপর আমার ইভ্যালুয়েশন হয় না বছর শেষে, যে আমি কতটা মেধা তালিকায় আমি কত স্থানে থাকতে পারবো। যে এগুলাতে বেশি নাম্বার পাইছে স্বাভাবিকভাবে সে কি আপনার টপে থাকে, যেগুলাতে কম নাম্বার পাইছে সে কি স্বাভাবিকভাবে আপনার একটু পিছনের দিকে পড়ে যায়, তাই না? জি স্যার। তো ওই ধরনেরই একটা ব্যাপার আপনার সার্চ ইঞ্জিনেরও কিন্তু এই ধরনের কিছু ক্রাইটেরিয়া থাকে, ইভালুয়েশন ক্রাইটেরিয়া থাকে। সে এই যে কোটি কোটি ওয়েবসাইট, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড তো কোটি কোটি ওয়েবসাইট আছে, কয়েকশো কোটি ওয়েবসাইট আছে। হ্যাঁ, তো এই এত যে ওয়েবসাইট সে কিন্তু সবাইকে সামনের দিকে নিয়ে আসে না, এখানে আপনার হাতে গোনা কয়েকটাকে সে সামনের দিকে নিয়ে আসে। তো এখানে তারও কিন্তু একটা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আছে, একটা সার্চ ইঞ্জিনেরও কিন্তু আপনার একটা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আছে, যেটার মাধ্যমে সে কিন্তু একটা ওয়েবসাইটকে যাচাই বাছাই করে যে আমি এখানে তাকে যে ফ্যাক্টর গুলা দিছি সে এটা কতটা ওয়েল ইমপ্লিমেন্ট করছে, কতটা আপনার ভালো মতো তার ওয়েবসাইটে বসাইছে। হ্যাঁ, এবং এটা যত ভালো মতো হবে, এটা যত আপনার মানে সলিড হবে, সে ডেফিনেটলি কম্পেয়ার টু দ্য আদার ওয়েবসাইট ওই ওয়েবসাইটটাকে ভালো একটা প্রায়োরিটি দিবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে, ঠিক না? জি স্যার। তো এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলাই হচ্ছে চেক করা আমার ওয়েবসাইট অডিটের মূল উদ্দেশ্য। একটা ওয়েবসাইটে আপনার এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো কতটা ভালো মতো ইমপ্লিমেন্ট করা হয়েছে, কতটা ভালো মতো বসানো হয়েছে সেটা যাচাই করা, বাছাই করা। তো এই যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা, এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা আমরা কোথায় পাবো, বা আমাকে কিন্তু যে এই যে গুগল সে কিন্তু এই গাইডলাইনটা আমাকে কিন্তু প্রোভাইড করে দিছে যে আমি একটা ওয়েবসাইটকে যে র্যাঙ্কিং এ দিব, এখানে আমার কোন ক্রাইটেরিয়া গুলা ফিল আপ করতে হবে, কোন ফ্যাক্টর গুলো আমাকে মেনে চলতে হবে, সেটা কিন্তু গুগল মানে আমাকে বলতে কি অনলাইনে সে কিন্তু এটা দিয়ে দিছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এটা আপনার আহ এই যে এটা ঠিক আছে, এই ফাইলটা এখানে গুগল এটা বলে দিছে যে তার র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা কোনগুলা, কোন জিনিসগুলাকে সে আপনার প্রেফার করে, তার র্যাঙ্কিং এ যদি আসতে হয় তো তার ওয়েবসাইটে থাকতে হবে। এটা হচ্ছে আপনার স্টার্টার গাইড। হ্যাঁ, গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্টার্টার গাইড। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি এসইও, ঠিক আছে। এবং এখানে সে কিন্তু জিনিসগুলো আপনার গুগল ক্লিয়ার করে দিছে, একটা ওয়েবসাইটকে যদি আমার র্যাঙ্কিং এ নিয়ে আসতে হয়, একটা তার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে তার প্রথম দিকে নিয়ে আসতে হয়, তো সেক্ষেত্রে কোন জিনিসগুলা মেনে চলতে হবে, কোন ফ্যাক্টর গুলাকে খেয়াল রাখতে হবে, এবং যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই টেক কেয়ার করতে হবে। তো এভাবে আমাদেরকে সে কিন্তু একটা ক্লিয়ার গাইডলাইন আমাদেরকে কিন্তু প্রোভাইড করে দিচ্ছে যে এখানে আমাকে কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং আমাদের এই যে ইনফরমেশন গুলা, এই ইনফরমেশন গুলার উপর বেস করে আমাদের কাছে একটা টেমপ্লেট আছে। এই টেমপ্লেটটা আমরা ইউজ করে একটা ওয়েবসাইটের তার অডিটটা কমপ্লিট করে ফেলতে পারি, যে এখানে কোন জিনিসটাতে প্রবলেম আছে বা কোনটা অ্যাবসেন্ট, হ্যাঁ, কোনটা আমাকে ঠিক করতে হবে, আছে ঠিকই বাট ঠিক মতো ইমপ্লিমেন্ট করা হয়নি। হ্যাঁ, তো এটা আমরা কিন্তু একটা চেক লিস্ট বানিয়ে ফেলতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সেই টেমপ্লেটটা। তো এই টেমপ্লেটে আমরা যে ফ্যাক্টর গুলা এখানে বসাইছি এটা হচ্ছে আপনাদের এখান থেকেই নেওয়া, মানে গুগলের যে গাইডলাইন এখান থেকে আমাদের এটা ওখানে বসানো হয়েছে, যে আমার একটা ওয়েবসাইটকে যদি এসইও পার্সপেক্টিভ থেকে ইভালুয়েট করতে হয়, তো এখানে আমার কোন জিনিসগুলা খেয়াল রাখতে হবে, কোন জিনিসগুলো আমাকে চেক করতে হবে। তো এই টেমপ্লেটটা ফলো করে আমরা যে কোনো ওয়েবসাইটের একটা অডিট কমপ্লিট করতে পারি, এবং এখানে তার কি ধরনের প্রবলেম আছে সেটা আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি। সো সাপোজ ধরেন আমি যদি এখানে আপনার কোন একটা কাজের স্যাম্পল দেখাই, যেমন ধরেন আমি যদি ফাইবারে যাই,
fiverr.com। ঠিক আছে, আমি fiverr.com এ আসলাম এবং fiverr.com এ এসে আমি এখন কি কি কাজের দেখতে যাচ্ছি, আমি যাচ্ছি ওয়েবসাইট অডিট। ঠিক আছে, ওয়েবসাইট অডিট এই কাজটার একটা দেখতে যাচ্ছি, স্যাম্পল দেখতে যাচ্ছি। তা আমি ওয়েবসাইট অডিট রিপোর্ট লিখে যদি সার্চ করি, সেই যে দেখেন আপনার প্রায় 15,000টা সার্ভিস অ্যাভেলেবল এবং এখানে বিভিন্ন সেলার এটা অফার করতেছে বিভিন্ন বাইরের কাছে ওয়েবসাইট অডিটের উপর। যেমন দেখেন, আই উইল ডু ওয়েবসাইট অডিট রিপোর্ট এন্ড টেকনিক্যাল ইস্যু উইথ অ্যাকশন প্ল্যান। I will provide a website audit report with actionable insight. I will provide AC audit or website audit report. I will do website audit and create complete AC audit report, etc., etc. বিভিন্ন ধরনের। বাট এক একজনের টাইটেল এক এক রকম। ঠিক আছে, এক একজনের টাইটেল এক এক রকম, বাট বেসিক কাজ কিন্তু সেম। এক একজনের টাইটেলটা এক এক রকম। যেমন অনেকে বলছে ওয়েবসাইট অডিট, অনেকে বলছে টেকনিক্যাল ইস্যু, অনেকে বলছে অ্যাকশনেবল ইনসাইট, অনেকে বলছে আপনার ঠিক আছে টেকনিক্যাল ইস্যু, এটসেট্রা এটসেট্রা, বাট জিনিস কিন্তু এক, কাজ কিন্তু এক। হ্যাঁ, তো টেকনিক্যাল ইস্যু কি স্যার আপনার সাইড অডিটের মধ্যে পড়ে? হ্যাঁ, টেকনিক্যাল ইস্যু গুলো আমরা এখানে যে ফ্যাক্টর গুলো দেখাবো সেটা মানে এখানে ইনক্লুডেড, আমাদের ওয়েবসাইট অডিট টেমপ্লেটের মধ্যে এটা ইনক্লুডেড। তো এখানে যেমন ধরেন আমি যদি ওনার এখানে যাই, আই উইল ডু ওয়েবসাইট অডিট রিপোর্ট এন্ড টেকনিক্যাল ইস্যু উইথ অ্যাকশন প্ল্যান, এই পার্টিকুলার সেলারের গিগে যদি আমরা আসি, তো উনি 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 এখানে কি বলতেছে, উনি হচ্ছে মাকসুদুল মতিন এবং আমাদের মাকসুদুল মতিন বলতেছে আপনার 3টা প্যাকেজ অফার করছে। একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক প্যাকেজে উনি বলতেছে আই উইল ফুল ওয়েবসাইট এসইও অডিট এন্ড র্যাঙ্কিং ফ্যাক্টর চেক। ঠিক আছে, এই যে দেখেন র্যাঙ্কিং ফ্যাক্টর চেক, দেন ইনক্লুডিং রিকমেন্ডেশন এন্ড সলিউশন। ঠিক আছে, তো উনি কি করবে, উনি ফুল ওয়েবসাইটটাকে এসইও অডিট করে দিবে, র্যাঙ্কিং ফ্যাক্টর চেক করে এটার যদি কোনো প্রবলেম থাকে তো তাহলে এটার একটা রিকমেন্ডেড সলিউশন উনি প্রোভাইড করে দিবে। এটার জন্য উনি চার্জ করতেছে $10। ঠিক আছে, এবং উনি এটা প্রোভাইড করবে কত দিনে? একদিনে। হ্যাঁ, তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে উনি কি বলতেছে, উনি বলতেছে সিলভার প্যাকেজ। সিলভার প্যাকেজ কোনটা? ও আচ্ছা, বেসিক প্যাকেজ প্লাস কম্পিটিটর অ্যানালিসিস করে দিবে, কিওয়ার্ড রিসার্চ করে দিবে, অ্যাকশন প্ল্যান প্রোভাইড করবে। ঠিক আছে, মানে উনি এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজে ওয়েবসাইট অডিট তো করবে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ উনি এটা করে দিবে, উনি একটা কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালিসিস করে দিবে, মানে কিওয়ার্ড রিসার্চ যেটা আপনাদের গত ক্লাসে দেখাইছি এটা উনি করে দিবে। আর প্রিমিয়াম প্যাকেজে উনি বলতেছে আপনার গোল্ড, মানে ওই স্ট্যান্ডার্ড প্যাকেজে যেটা আছে প্লাস এটা competitor top 5 keyword research and action plan that you will get Google top rank competitor top 5 keyword research। আচ্ছা, এটা তো স্ট্যান্ডার্ডই তো বলছে। আচ্ছা, কম্পিটিটর অ্যানালিসিস, ও আচ্ছা উনি এখানে মেনশন করে নাই, হয়তো একজন কম্পিটিটরকে অ্যানালাইসিস করবে, বাট এখানে 5 জন কম্পিটিটরকে অ্যানালাইজ করবে। অ্যাকশন প্ল্যান এটা তো এখানেও ছিল, বেসিক প্যাকেজেও ছিল। আচ্ছা যাই হোক, এখানে উনি ভালো মতো এটা ডেভেলপ করতে পারে নাই। তো উনি এখানে প্রিমিয়ামে বলতেছে আপনার $50। ঠিক আছে, প্রিমিয়ামে উনি চাচ্ছে $50 এবং এটার জন্য উনি 5 দিন সময় চাচ্ছে, যে আমি 5 দিনে তোমাকে এটা ডেলিভারি করব, কাজটা আমি 5 দিনে তোমাকে হ্যান্ড ওভার করবো। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অডিটের একটা কাজের অপরচুনিটি। ঠিক আছে, আপনি যদি ওয়েবসাইট অডিটটা ভালো মতো করতে পারেন, সো এটার উপর বেস করেও কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ আপনি নিতে পারবেন, বিভিন্ন ধরনের বায়ারের কাছ থেকে আপনি রিলেটেড কাজ নিতে পারবেন। তো ওয়েবসাইট অডিট প্ল্যান এইটা কি বুঝিনি। অ্যাকশন প্ল্যানটা আপনাদের ইন ফিউচার বলা হবে, ভবিষ্যতে যখন আসবে টপিক ওয়াইজ আমরা এটা দেখবো। বাট অ্যাকশন প্ল্যানটা হচ্ছে যে আমাদের একটা সলিউশন, সহজ ভাষায়। হ্যাঁ, আপনি যে প্রবলেমটা নিয়ে হাজির হইলেন এটার সলিউশনটাই হচ্ছে অ্যাকশন প্ল্যান। তো এই ওয়েবসাইট অডিট আমরা বুঝলাম যে ওয়েবসাইট অডিট হচ্ছে একটা ওয়েবসাইটের এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর গুলোকে চেক করা এবং এখান থেকে আপনার একটা ওয়েবসাইটের যদি কোনো উইকনেস থাকে ইন টার্মস অফ এসইও পার্সপেক্টিভ সেটার একটা সলিউশন প্রোভাইড করা। তো সেক্ষেত্রে আমরা এই ফ্যাক্টর গুলা যেটা আমরা এখান থেকে ডেভেলপ করছি, গুগলের যে স্টার্টার গাইড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই ফ্যাক্টর গুলাকে আমরা একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে আমরা চেক করব যে ওই ওয়েবসাইটে এটা কতটা আছে বা নাই। হ্যাঁ, সেটা আমরা চেক করে দেখবো। তো এই টেমপ্লেটটা আমাদেরকে বোঝা অনেক দরকার। ঠিক আছে, এই টেমপ্লেটটা আমাদের ভালো মতো একটু বুঝতে হবে যে আসলে কলাম এ কি বলতেছে, কলাম বি কি বলতেছে, সি কি বলতেছে, ডি কি বলতেছে। হ্যাঁ, সো প্রথমে আমি এটা দিয়ে শুরু করি, বাট তার আগে আরো বেসিক জিনিস থেকে শুরু করি। সেটা হচ্ছে এই ফাইলের নামটা দেখেন, এসইও অডিট চেকলিস্ট। ঠিক আছে,
খুব বেসিক একটা জিনিস এখন আমি আপনাদেরকে বলবো, কারণ হচ্ছে এটাতে অনেকে প্রবলেম ফেস করে, ঠিক আছে? যেটা আমি দেখছি আমার স্টুডেন্টরা, সেটা হচ্ছে যে ওরা কিন্তু ফাইলটাকে রিনেম করে না। হ্যাঁ, ফাইলটা আমি যেটা শেয়ার করে দিই হুবহু ওই ফাইলই তারা কাস্টমারকে ডেলিভারি দেয়, ক্লায়েন্টকে ডেলিভারি দেয়। এখন আপনি যখন একজন ক্লায়েন্টের কাজ করবেন, সে কিন্তু আপনার কাছ থেকে কিছু না হইলেও প্রফেশনালিজম এক্সপেক্ট করে। আপনি তাকে প্রফেশনালি কাজটা ডেলিভারি দিবেন, তার সাথে প্রফেশনালি কমিউনিকেট করবেন, সে কিন্তু আপনার কাছ থেকে সাম সর্ট অফ প্রফেশনালিজম এক্সপেক্ট করে, ঠিক আছে? তাকে আপনি প্রফেশনালিটি দিবেন। এখন এটা মানে খুব বেসিক লেভেল থেকে শুরু হয়, আপনার বেসিক, খুবই বেসিক লেভেল থেকে শুরু হয়। এখন আপনার ফাইলের যে নামটা, যেমন দেখেন এটা আমার এসইও অডিট চেকলিস্ট, ব্র্যাকেটে দেখেন একটা 6 কথা লেখা আছে, তাই না? এখন আমি কোন অর্গানাইজেশনের কাজ করতেছি, কোন ওয়েবসাইটের কাজ করতেছি, এটা কি আমার এখানে একটু বলা দরকার না? বলা দরকার না? ঠিক আছে, এখন এটা কিন্তু অনেকে করে না। এটা দেখা যাচ্ছে যেভাবে আপনার এটা নামে আছে, আমি যেভাবে টেমপ্লেটটা শেয়ার করে দিয়েছি হুবহু ওই নামে এটা ডেলিভারি দিয়ে দেয়। হ্যাঁ, তো এখন অনেক সময় ক্লায়েন্টটা বুঝে না যে তুমি কোন ওয়েবসাইটের অডিট করছো বা আহ, ঠিক আছে, তাদের এক ধরনের প্রবলেম দেখা যায়। So আপনারা যেটা করবেন অবশ্যই ফাইলটাকে রিনেম করে নেবেন, ঠিক আছে? এবং রিনেম করা আমি কিন্তু প্রথমেই দেখাই দিছি, যারা এখন জয়েন করছেন, আহ, আমি কিন্তু প্রথমে এটা আমি আপনাদেরকে দেখাই দিছি কিভাবে আপনারা এটা রিনেম করতে পারেন। এবং রিনেম করে অবশ্যই এই ধরনের ব্রাকেটে যে 6, মানে আমার এখানে এই রিলেটেড আপনার অলরেডি আগে 5টা ফাইল ছিল, এটা 6 ভার্সন। হ্যাঁ, সো যার কারণে এটা 6 হয়ে গেছে। আপনারা এটাকে রিনেম করার সময় অবশ্যই এই ধরনের সংখ্যাটাকে রিমুভ করে দিবেন, যদি থাকে, আপনাদের মনে হয় থাকার সম্ভাবনা নাই। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এসইও অডিট চেকলিস্ট লিখে হাইফেন দিয়ে আপনি যে ওয়েবসাইটের ইউআরএলটাকে অডিট করতেছেন সেটার ইউআরএলটা এখানে প্রোভাইড করে দিবেন, ঠিক আছে? এটা ফর এক্সাম্পল xyz.com। সো এসইও অডিট চেকলিস্ট হাইফেন দিয়ে xyz.com, এটা ইউআরএলটা আপনারা ফাইলের নেমে এটা বসায় দিবেন। মানে ডোমেইনটা লিখে দিব। হ্যাঁ, ডোমেনটা লিখে দেবেন। সেটা আসলে খুব সিলি একটা ম্যাটার, বাট তারপরও আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ আমরা বেসিক জিনিসগুলোকে আপনার কিন্তু ইগনোর করি, এবং প্রবলেম গুলা আপনার কি লেভেলে যেরকম হয়, ক্রিটিক্যাল লেভেলে যেরকম প্রবলেম হয়, বেসিক লেভেলেও কিন্তু আপনার ওই ধরনের প্রবলেম হয়। এখন আসেন আমরা জিনিসগুলো বুঝি, ঠিক আছে? আমাদের কলাম, কোন কলামে কি বলা হচ্ছে। এখন কলাম এ, ঠিক আছে, কলাম এটা হচ্ছে আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর। কলাম এ তে আপনার যে বলা হচ্ছে এসইও ক্যাটাগরিজ, এবং এই ক্যাটাগরিজ এর আন্ডারে দেখেন কিছু আছে আপনার ইয়েলো মার্ক করা, কিছু আছে আপনার ব্লু মার্ক করা, কিছু আছে কোনো কালারই নাই। হ্যাঁ, তো এক কথা এখানে যাই আছে না কেন কলাম এ তে, এই সবগুলোই হচ্ছে আপনার একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। হ্যাঁ, বাট কিছু হচ্ছে আপনার মূল ফ্যাক্টর, ঠিক আছে, মূল ফ্যাক্টর, এবং কিছু হচ্ছে আপনার সাব ফ্যাক্টর, মানে ওই মূল ফ্যাক্টরের আন্ডারে এই ফ্যাক্টর গুলা কাজ করতেছে। সো এই জিনিসগুলোকে বলা হচ্ছে আপনার এসইও ক্যাটাগরিজ। হ্যাঁ, আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর গুলোকে বলা হচ্ছে আপনার এসইও ক্যাটাগরিজ। তারপর কলাম বি হচ্ছে স্ট্যাটাস। হ্যাঁ, কলাম বি তে যেটা বলা হচ্ছে যে আপনার এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা ওয়েবসাইটে কতটা এক্সিস্ট করে এবং এক্সিস্ট করে না। যদি এক্সিস্ট করে তো সেই ক্ষেত্রে আমরা গ্রিন টিক দিব, যদি এক্সিস্ট করে না তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ক্রস দিয়ে দিব। আর যদি দেখি এক্সিস্ট করে বাট নট আপ টু দা মার্ক, ঠিক আছে, এটা আছে কিন্তু যে পরিমাণে থাকার কথা, যেভাবে থাকলে এটা ভালো হবে ওইভাবে এটা নাই, তো সেক্ষেত্রে আমরা এটা অ্যাটেনশন মার্ক দিয়ে দিব, ঠিক আছে, অ্যাটেনশন মার্ক দিয়ে দিব। তো এটা হচ্ছে আপনার স্ট্যাটাস, যে এই ফ্যাক্টরটা আমার ওই ওয়েবসাইটে এটা আছে নাকি নাই, বা না থাকলে হয়তো ঠিক মতো নাই, জিনিসটা আমরা খালি একটা সিম্বল দিয়ে বুঝাই দেবো, একটা মার্ক দিয়ে ডিনোট করে দেব, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে আপনার স্ট্যাটাস। কলাম সি হচ্ছে আমার ইয়োর প্রজেক্ট। ইয়োর প্রজেক্ট বলতে আপনার মানে ক্লায়েন্টের প্রজেক্টে এটা যে নাই বা আছে বা থাকলেও নট আপ টু দ্য মার্ক, ঠিক আছে, এটা আমরা বলবো, জাস্ট বলবো, এক্সপ্লেইন না, জাস্ট স্টেট করব। যেমন ধরেন এই যে দেখেন robots.txt, হ্যাঁ, robots.txt, এই যে দেখেন robots.txt। আপনারা কি কেউ মোবাইল থেকে জয়েন করছেন? জি স্যার। জি 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 ভাইয়া। মোবাইল থেকে কেউ জয়েন করবেন না, হ্যাঁ, সবাই একটু পিসি থেকে জয়েন করবেন। ভাই আজকে ইলেকট্রিসিটি নাই। আচ্ছা, সবাই একটু পিসি থেকে জয়েন করার চেষ্টা করবেন, কারণ মোবাইলে কিন্তু জিনিসগুলো আপনি ভালো মতো, আমার মনে হয় না আপনি ভালো মতো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ঠিক মতো আপনার হয়তো সমস্যা হবে। সো মোবাইল থেকে আশা করব যে ইন ফিউচার একটু করবেন।
আচ্ছা, তো এখন দেখেন আমাদের ইয়োর প্রজেক্ট, এখানে দেখেন robots.txt, এই যে কথাটা, হ্যাঁ এই কথাটাতে আমরা কি বলতেছি দেখেন, ইয়োর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ robots.txt। আমরা কিন্তু এখানে একটা টেক্সট দিছি, ইয়োর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ robots.txt। আমরা কিন্তু এখানে কোনো এক্সপ্লেইন করি নাই যে robots.txt জিনিসটা কি, এটা কেন থাকা দরকার, কোথায় রাখতে হবে, ঠিক আছে, আমরা কিন্তু এক্সপ্লেইন করিনি। আমরা জাস্ট স্টেটটা বলে দিছি যে তোমার ওয়েবসাইটে এটা আছে নাকি নাই। যেহেতু আমরা এটা ক্রস দিয়ে দিছি, তার মানে কি ডাজ নট হ্যাভ, নাই। হ্যাঁ, সো আপনি জাস্ট জিনিসটা স্টেট করবেন এটা আছে নাকি নাই। যদি থাকে, যেমন দেখেন এখানে আমার গুড ইউর ওয়েবসাইট ইজ ইন বোথ ভার্সন, হ্যাঁ আছে, আবার আছে বাট নট আপ টু দ্য মার্ক। তো সেক্ষেত্রে আমরা কি বললাম যে ইউর ওয়েবসাইট মেটা টাইটেল নিড টু অপটিমাইজ, হ্যাঁ যে এটা আছে ঠিকই বাট নট আপ টু দ্য মার্ক, এটা আরো ভালো করতে হবে, আরো ভালো মতো বসাইতে হবে, এটাকে বলা হচ্ছে আপনার মেটা টাইটেল। তারপর দেখেন আমাদের রেফারেন্স, হ্যাঁ রেফারেন্স জিনিসটা হচ্ছে আমাদের সোর্স, রেফারেন্স জিনিসটা হচ্ছে আমাদের সোর্স। সোর্স বলতে আমি ধরেন ক্লায়েন্টকে বললাম তোমার ওয়েবসাইটে robot.txt টা নাই, এখন ক্লায়েন্ট কি বলবে যে তুমি এটা কোত্থেকে জানলা, ঠিক আছে। স্বাভাবিকভাবে তখন একটা কোয়েশ্চেন আসে যে হাউ, তুমি এটা কোত্থেকে পাইলা, হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের রেফারেন্স, আমি এটা কোত্থেকে কালেক্ট করলাম, এই ইনফরমেশনটা আমি কোত্থেকে দেখলাম, কোত্থেকে আমি চেক করলাম, এটাকেই বলা হচ্ছে আপনার একটা রেফারেন্স। সো এটা হচ্ছে আমাদের কলাম ডি। এবং এখানে আপনার ABCD, এখানে দেখেন আপনার কিছু রো আপনার কালার করা আছে, যেমন এই যে আপনার ইয়েলো কালার, ব্লু কালার, কিছু রো আবার কোনো কালারই নেই। এটা ডিফারেন্সিয়েট করার কারণটা কি, এটা কারণটা হচ্ছে যেগুলো আপনার ইয়েলো কালার করা, যে রো গুলো আপনার ইয়েলো কালার করা, এগুলো হচ্ছে আমার মূল ফ্যাক্টর, ঠিক আছে, মূল ফ্যাক্টর, মূল ফ্যাক্টর। আর এই ইয়েলো কালার করার পরে যে ফ্যাক্টর গুলো আছে এগুলো হচ্ছে আমার তার সাব ফ্যাক্টর, ঠিক আছে, মেইন ফ্যাক্টর আন্ডারে সাব ফ্যাক্টর। এবং এই ব্লু কালার করা যে সমস্ত রো গুলো আছে এগুলা হচ্ছে এমন সব ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলা ক্লায়েন্টকে দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এই ফ্যাক্টর গুলা ক্লায়েন্টকে দেওয়ার দরকার নাই, প্রাথমিক অবস্থায় দেওয়ার দরকার নাই। কোনগুলা, যেগুলা ব্লু কালার করে দেওয়া আছে। কেন দেওয়ার দরকার নাই? এটা দেওয়ার দরকার নেই কারণ এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যাল জিনিসগুলা আপনি হয়তো বললেন যে তোমার ওয়েবসাইটের এডিটোরিয়াল স্ট্রেংথ ভালো না, আপনি হয়তো খুঁজে বের করলেন যে এটা ভালো না। এখন আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে এটা ভালো না, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে ক্লায়েন্ট কোয়েশ্চেন আস্ক করতে পারে যে তুমি কিভাবে পাইলে এটা ভালো না, বা জিনিসটা কি, ঠিক আছে, আমি তো ঠিক মতো এটা ডেভেলপ করছি বাট তুমি কিভাবে বুঝলা। হ্যাঁ, তো ক্লায়েন্ট অনেক ধরনের কোয়েশ্চেন আস্ক করতে পারে, তো সেক্ষেত্রে আপনি এক্সপ্লেন করতে হবে। আপনার এক্সপ্লেন করা তো কোনো ব্যাপার না, বাট আরো একটু ডিপ এক্সপ্লেন করতে হবে, সবই এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, যেগুলো আপনার কোনো কালার করা নাই ওই ব্যাপারেও ক্লায়েন্ট আপনাকে কাজ করতে পারে, বাট ওগুলা এক্সপ্লেন করা ইজি, কিন্তু যেগুলো ব্লু কালার করে দেওয়া আছে এগুলো এক্সপ্লেন করাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, তো ক্লায়েন্টের সাথে আপনার হয়তো দেখা যাবে যে অনেক আলোচনা করতে হবে, হয়তো ক্লায়েন্ট বলতে পারে যে তুমি আসো মিটিং এ আসো, তোমার সাথে আমি একটা জুমে মিটিং করি, তুমি আমাকে এক্সপ্লেন করো, তুমি যে বললে এটা নাই, কেমনে নাই আমারে বুঝাও। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে তখন ডিটেলস বুঝাইতে হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা সাজেশন করি, যেগুলা ব্লু কালার করে দেওয়া আছে এগুলা আপনি চাইলে ইগনোর করতে পারেন, ঠিক আছে, ইট ইজ আপ টু ইউ, এটা আপনার উপর। কিন্তু আপনি যদি দেন তো সেই ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট হয়তো আপনার কাছে এক্সপ্লেনেশনও চাইতে পারে যে তুমি এখন আমারে বুঝাও, ঠিক আছে, তুমি যে বললা এটা নাই, এখন তুমি কেন নাই, কেন এটা বললা, এটা এখন তুমি আমাকে এক্সপ্লেন করো। তো সেই ক্ষেত্রে আপনাকে ডিপ এক্সপ্লেনেশন করতে হবে। তো যার কারণে আমরা এগুলো ব্লু কালার করে দিছি, যে ফ্যাক্টর গুলো আপনি ক্রিটিক্যাল, এই ফ্যাক্টর গুলো আপনার যদি কোনো ক্লায়েন্ট এই ধরনের ফাইবার থেকে আপনাকে অর্ডার প্লেস করে, আপনি চাইলে এটা ইগনোর করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন, ঠিক আছে, বাট দিলে রিস্ক থাকে কি যে ক্লায়েন্ট জিনিসগুলো অনেক কিছু বুঝে না, কারণ তার তো এসইও নলেজ নাই। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে সে জিনিসগুলো বুঝতে অনেক আপনাকে প্যারা দিবে, ঠিক আছে, অনেক ধরনের আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো সেই ক্ষেত্রে এটা আমরা রিকমেন্ড করি এটা না দেওয়াটাই ভালো, বাট আপনাকে কিন্তু এটা ঠিকই বের করতে হবে। আপনি হয়তো ক্লায়েন্টকে দিলেন না, বাট আপনাকে কিন্তু এটা ঠিকই বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ ধরেন আপনি এই যে অডিটটা করে দিলেন, সে হয়তো আপনাকে বললো ঠিক আছে তুমি আমাকে অডিটটা করে দিছো, এখন এটা একটা সলিউশন দাও, তুমি এটা আমার এসইও তে নিয়ে আসো যেন মানুষজন সার্চ করলে এটা খুঁজে পায়। তো তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে, এই যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আছে এগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে এখানে একজন এন্টার দ্য ওয়েটিং রুম, ওনার যে কি নাম, ওনার নামই তো বোঝা যাইতেছে না। ঠিক আছে, আপনাদের বলছি যে নাম রিনেম করে এন্টার করতে।
আচ্ছা, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই কোথায় যে ছিলাম ভুলে হতে গেলাম, কই ছিলাম আমি? স্যার আমাদের অবশ্যই জানতে হবে আর কি এগুলো। কে দিতে হবে স্যার, এই যে সবুজ রঙে জানবো কিন্তু শেয়ার করবো না, জানতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ব্লু কালার করা যে রো গুলো আছে এগুলা কিন্তু আমাদের ঠিকই বাইর করতে হবে। ঠিক আছে, এই ব্লু কালার করা যে রো গুলো আছে এগুলা কিন্তু আমাদের ঠিকই বাইর করতে হবে, বাট আমরা হয়তো এগুলা ক্লায়েন্টকে প্রোভাইড করব না। ঠিক আছে, কেন করব না? কারণ জিনিসগুলো আপনার একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এবং আমাদের জানতে হবে কেন জানতে হবে, কারণ ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে তুমি যে অডিটটা করলে ঠিক আছে, তুমি এখন এর একটা সলিউশন ডেভেলপ করো, তুমি আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ নিয়ে আসো, তখন কিন্তু আমাকে এই জিনিসগুলো ক্লায়েন্টের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হবে। তার এই ফ্যাক্টর গুলো কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটে আমার বসাইতে হবে। এই ব্লু কালার করা যে সমস্ত রো গুলো আছে সেগুলো কিন্তু আমাকে ক্লায়েন্টের ওয়েবসাইটে বসাইতে হবে। হ্যাঁ, সো আলটিমেটলি এটা আপনার মানে কোনো ফাঁকি দেওয়ার স্কোপ নাই, আপনাকে ঠিকই বের করতে হবে। বাট ক্লায়েন্টকে দেওয়ার সময় আপনি এগুলো অ্যাভয়েড করতে পারেন। রিজেক্ট করব না? হ্যাঁ, রিজেক্ট করব মানে ক্লায়েন্টকে দেওয়ার সময় দেখো, ক্লায়েন্টকে দেওয়ার সময় আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন। ওকে ভাই, থ্যাংক ইউ। তারপর দেখেন আরেকটা রেফারেন্স, এই যে রেফারেন্স যে কলামটা আছে এটাও ক্লায়েন্টকে দেওয়ার সময় আপনারা ডিলিট করে দিয়ে দিতে পারেন। কেন? রেফারেন্স কলামটা? হ্যাঁ, রেফারেন্স কলামটা কেন? কারণ এটা হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ সোর্স না, আমরা জিনিসগুলো কোত্থেকে পাইছি, যেমন আপনার robot.txt কোত্থেকে পাইছি, HTML সাইটম্যাপ কোত্থেকে পাইছি, তাই না? এটা কি আমাদের একটা সোর্স হিসেবে কাজ করতেছে না? এখন আমি যদি আমার সোর্স কোড যদি আমি আমার ক্লায়েন্টকে বলে দিই, বা আমি কাজটা কিভাবে করছি এটা যদি আমার ক্লায়েন্টকে যদি আমি বলে দিই, তো সেক্ষেত্রে সে পরবর্তীতে যদি তার আরো যদি ওয়েবসাইট থাকে, ধরেন অনেক মানুষের মাল্টিপল ওয়েবসাইট থাকে না, অনেকের 2-3টা ওয়েবসাইট থাকে না, 5টা থাকে না, 10টা থাকে না। এখন আমি যদি এভাবে তাকে রেফারেন্সটা শো করে দেই, তাহলে তো সে খুব ইজিলি জিনিসটা বুঝতে পারতেছে যে আমি কোত্থেকে robot.txt বাইর করতে পারবো। সলিউশন নিজেই করে নিবে নাকি? হ্যাঁ, আমি বলে নেই, আমি robot.txt-টা কোত্থেকে বের করে নিব, HTML সাইটম্যাপটা আমাকে কোত্থেকে বের করে নিতে হবে, সে তখন নিজেই কি নিজের ওয়েবসাইটের অডিটটা মানে করতে পারে যদি স্মার্ট হয় আর কি। হ্যাঁ, সো আলটিমেটলি আপনি যদি রেফারেন্স কলামটা দেন, তো তখন সে দেখা যাবে যে তার নিজের ওয়েবসাইটেরই নিজে একটা অডিট করে ফেলতে পারে। সো দ্যাট ইজ ওয়াই আমরা সাধারণত রিকমেন্ড করি আপনি রেফারেন্স কলামটা ক্লায়েন্টকে শো করবেন না, বাট আপনি এটা অবশ্যই কমপ্লিট করবেন। ঠিক আছে, কেন কমপ্লিট করবেন? কারণ অনেক সময় কিছু ক্লায়েন্ট আছে ওরা জিজ্ঞেস করে যে তুমি আমাকে কোত্থেকে পাইলে এটা দেখাও। ঠিক আছে, তুমি যে বলতেছো আমার robot.txt-টা নাই, এটা তুমি কোত্থেকে পেলে আমাকে দেখাও। তুমি যে বললে HTML সাইটম্যাপটা নাই, এটা কোত্থেকে পেলে আমাকে দেখাও। তো তখন আপনি কি ক্লায়েন্টের সাথে মানে করবেন, এটা নিয়ে মানে ঝগড়া টগড়া করবেন যে না আমি তোমাকে দিব না, এটা দিলে সমস্যা, হ্যাঁ তুমি তোমার ওয়েবসাইট অডিট তুমি নিজে করতে পারবা, তো এটা কি বলা যাবে ক্লায়েন্টকে? না স্যার, বলা যাবে না। ঠিক আছে, এটা তো তখন বলা যাবে না, কারণ ফাইবার বা যে কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি কিন্তু ক্লায়েন্টের সাথে মানে ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ঠিক আছে, মানে এই সমস্ত ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের একটা জেনারেল রুল হইতেছে ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট, সে কখনো ভুল করতে পারে না। এবং ক্লায়েন্ট যে ডিমান্ডই করুক না কেন, এক্সেপ্ট মানে ক্লায়েন্ট যদি বলে যে আসো তুমি মার্কেট প্লেসের বাইরে চলে আসো, তোমাকে আমি পেমেন্টটা দিব তোমার অ্যাকাউন্টে, তখন ওরা আবার বলবে না এইটা ভুল। ঠিক আছে, বাট আদার দ্যান দ্যাট ওরা সবসময় ক্লায়েন্টকে প্রেফার করে। সো যদি ক্লায়েন্ট চায় তখন আমাকে কিন্তু এটা দিতে হবে। ক্লায়েন্ট চাইলে আমাকে দিতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এই টেমপ্লেটের কিছু ব্যাপার। তো এখন আমার এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন সোফার আমি যেগুলো ডিসকাস করলাম? স্যার এখন পর্যন্ত কোনো কোশ্চেন নাই, তবে কাজটা যখন দেখাবেন তারপর হয়তো বা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আপাতত কোশ্চেন নেই ভাই। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে এগুলো আমরা কিভাবে চেক করব একটা ওয়েবসাইটে, আমরা এগুলা কিভাবে দেখবো যে আসলে জিনিসটা আছে কি নাই এবং জিনিসগুলা কি। ঠিক আছে, আমি এগুলো আপনাদেরকে এখন বুঝাবো। তো প্রথমটা হচ্ছে যে আমাদের অ্যাক্সেসিবিলিটি আর ফাইন্ডেবিলিটি ইস্যুস। তো অ্যাক্সেসিবিলিটি আর ফাইন্ডেবিলিটি ইস্যুসটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে এই ফ্যাক্টর গুলা এই যে 3 to 7 এই ফ্যাক্টর গুলো আছে কিনা সেটা চেক করা। এবং অ্যাক্সেসিবিলিটি আর ফাইন্ডেবিলিটি ইস্যুস এর জিনিসটা হচ্ছে যে আমার ওয়েবসাইটটা যে সার্চ ইঞ্জিন বট, ঠিক আছে, সার্চ ইঞ্জিন বট জিনিসটা কি আপনারা জানেন এটা কি জিনিস?
জি স্যার। না ভাই, সার্চ ইঞ্জিন বটটা জানা না নেই। না ভাইয়া জানি না। যেটা বিভিন্ন না, জানি না। ইনফরমেশন গ্যাদার করে এবং প্রয়োজন অনুযায়ী সরবরাহ করে। আচ্ছা, সার্চ ইঞ্জিন বট সম্পর্কে আমি বলে দেই। সার্চ ইঞ্জিন বটটা হচ্ছে আমাদের যে সার্চ ইঞ্জিনের ওয়ান কাইন্ড অফ রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, এখন সার্চ ইঞ্জিন বট কিন্তু নট অনলি গুগল, এটা যে কোনো কেউ হইতে পারে, এটা বিং হইতে পারে, এটা ইয়ান্ডেক্স হইতে পারে, এটা ডাকডাকগো হইতে পারে, এটা উলফ্রেম আলফা হইতে পারে, হোয়াট এভার। হ্যাঁ, এখন এক কথা সার্চ ইঞ্জিন বট হচ্ছে সার্চ ইঞ্জিনের রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। এবং সে আইসা কি করবে, সে আইসা আপনার ওয়েবসাইটটা ক্রল করবে। ক্রল করা মানে আমরা বুঝি না, জি স্যার। জি বলেন তো হোয়াট ইজ ক্রল? উপর থেকে নিচে যাওয়া, উপর থেকে নিচে রুলার অর্থাৎ উপর থেকে নিচ রোলিং করা স্যার বলতে পারি। সার্চ ইঞ্জিনকে মানে আমার ওয়েবসাইটে ইনভাইট করা ভিজিট করা স্যার। একজন, ইনভাইট করা হয়। অনলি ওয়ান, সবাই মিলে কথা বলে কিছু বোঝা যায় না। আচ্ছা, আমি নিজেই বলি, ক্রল হচ্ছে সহজ ভাষায় আপনার ভিজিট করা, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট, আমার জি স্যার। মনে হয় একটা ফোন আসছে অফিস থেকে, আমাকে একটু সময় দেন। আচ্ছা, সরি, আমার একটা ফোন আসছিল। তো যেটা বলতেছিলাম, ক্রল হচ্ছে আপনার ভিজিট করা, ঠিক আছে, আপনার ওয়েবসাইটটা ভিজিট করা। ক্রল হচ্ছে ভিজিট করা। কে ভিজিট করবে? সার্চ ইঞ্জিন বট। এবং এই সার্চ ইঞ্জিন বট কি? সার্চ ইঞ্জিন বট হচ্ছে সার্চ ইঞ্জিনের একজন রিপ্রেজেন্টেটিভ, একটা সার্চ ইঞ্জিনের একজন রিপ্রেজেন্টেটিভ, একটা এআই, ঠিক আছে। এবং সে এসে ওই ওয়েবসাইটটাকে দেখবে যে আপনার কোনো ধরনের প্রবলেম আছে কিনা, আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড, এখানে কোন ধরনের কন্টেন্ট দেওয়া হয়েছে, কোন ধরনের কিওয়ার্ডকে বেস করে করা হয়েছে, মানে টোটাল জিনিসটা সে চেক করবে। হ্যাঁ, তো সার্চ ইঞ্জিন বট হচ্ছে মূলত একজন রিপ্রেজেন্টেটিভ, একজন এআই, এবং তার কাজ হচ্ছে একটা ওয়েবসাইটকে অ্যানালাইজ করা, ইভালুয়েট করা, ঠিক আছে। এবং ক্রল হচ্ছে আপনার ভিজিট করা। সহজ ভাষায় ক্রল হচ্ছে ভিজিট করা। কে ভিজিট করবে? সার্চ ইঞ্জিন বট ভিজিট করবে। হ্যাঁ, তো এক্সেসিবিলিটি আর ফাইন্ডেবিলিটি ইস্যুসে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, আমরা না, হ্যাঁ আমরা মানে ওয়েবসাইট অডিট করার সময় আমরা যে জিনিসটা চেক করি সেটা হচ্ছে যে এটা আপনার কতটুকু এক্সেস করা যাচ্ছে এবং কতটুকু আপনার ফাইন্ড করা যাচ্ছে, বাই হুম, বাই দ্য সার্চ ইঞ্জিন বট। হ্যাঁ, একটা সার্চ ইঞ্জিন বট একটা ওয়েবসাইটকে কতটুকু এক্সেস করতে পারতেছে বা কতটুকু ফাইন্ড করতে পারতেছে সেটা চেক করার নামই হচ্ছে আপনার এক্সেসিবিলিটি অর ফাইন্ডেবিলিটি ইস্যুস। ক্লিয়ার? জি স্যার। তো এখন এখানে আমাদের এই এক্সেসিবিলিটি আর ফাইন্ডেবিলিটি ইস্যুস এর আন্ডারে আমরা বেশ কিছু সাব ফ্যাক্টর আমরা অ্যানালাইজ করি কোন একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে। যেমন এখানে ইন্ডেক্সেশন স্ট্যাটাস, robots.txt, HTML সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ, কাস্টম 404 পেজ। সো এই যে জিনিসগুলা, এগুলো আপনারা কিন্তু মনে রাখবেন, এই জিনিসগুলা কিন্তু একটা টেকনিক্যাল ইস্যুস এর মধ্যে পড়ে। যেমন ইন্ডেক্সেশন স্ট্যাটাস, robot.txt, HTML সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ, কাস্টম 404 পেজ, এগুলো কিন্তু টেকনিক্যাল ইস্যুস এর মধ্যে পড়ে। এবং এগুলো আপনারা কেন মনে রাখবেন? ধরেন আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট আছে এবং কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিল। ক্লায়েন্ট আপনাকে কাজ কিন্তু হঠাৎ করে দিবে না। আপনাকে ক্লায়েন্ট কাজ দেওয়ার আগে কিন্তু যোগাযোগ করবে, আপনার সাথে সে কথা বলবে, মেসেজে কথা বলবে যে তুমি কি কাজটা কেমন পারো, কি অবস্থা, সে কিন্তু চেক করবে। এখন আপনি যদি তাকে কথা বলার সময় যদি এই ধরনের টেকনিক্যাল কথাগুলো বলে তাকে যদি ইমপ্রেস করতে পারেন, হ্যাঁ, যেমন আপনি হয়তো বললেন যে তোমার ওয়েবসাইটে আমি robots.txt চেক করব, ইন্ডেক্সেশন স্ট্যাটাস চেক করব, HTML সাইট ম্যাপ চেক করব, XML সাইট ম্যাপ চেক করব, এই কথাগুলো আপনি ক্লায়েন্টকে মেসেজে বললেন, তখন ক্লায়েন্ট কি আপনার সম্পর্কে একটা বেটার ধারণা তৈরি হবে না?
আমরা যেটা পারবো সেটাতে কিছু হলে শো করতে হবে তাকে। ঠিক আছে, তো টেকনিক্যাল এই টার্ম গুলা ইউজ করলে, যে কোনো টেকনিক্যাল টার্ম গুলা ইউজ করলে আমাদের কিন্তু মানে ওই প্রফেশনে একটা কি পাওয়া যায়, একটা আপার হ্যান্ড, আপনি কিন্তু একটা বেনিফিট পাবেন। তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন, সবাই একটু মনে রাখবেন, মুখস্থ করার দরকার নেই, এগুলা আপনি যদি মনে রাখেন তো দেখবেন যে মার্কেট প্লেসে কাজ করার সময় এগুলা কিন্তু আপনি একটা বেনিফিট পাবেন। যখন কাজগুলো শিখবো তখন এই বিষয়ে যখন কথা উঠবে ক্লায়েন্টের সাথে, অটো স্যার বের হয়ে যাবে। হ্যাঁ, তো এখন দেখেন যেটা বলতেছিলাম আমাদের ইন্ডেক্সেশন স্ট্যাটাস। তো ইন্ডেক্সেশন স্ট্যাটাসটা কি জিনিস? ইন্ডেক্সেশন স্ট্যাটাসটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে কতটা ইন্ডেক্স করা হয়েছে। হ্যাঁ, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ইন্ডেক্স কতটা ঠিক মতো করা হয়েছে, এটাকে বলা হচ্ছে ইন্ডেক্সেশন স্ট্যাটাস। বা আমার ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট। এখন ইন্ডেক্স জিনিসটা কি ছিল বলেন তো? তো এটা হচ্ছে ওয়েবসাইটের ভেতরে কি মানে কি ইনফরমেশন বা কি কন্টেন্ট অথবা ওয়েবসাইটে কি সার্ভিস প্রোভাইড করে, এটা হচ্ছে গিয়ে যে আমার বটটা এটা তার মেমোরিতে স্টোর করা, যাতে কোনো ক্লায়েন্ট এই রিলেটেড কিওয়ার্ড বা এই রিলেটেড যদি কিছু সার্চ করে তাহলে যাতে আমার ওয়েবসাইটটা তার কাছে যায়, এটা হচ্ছে ইন্ডেক্সিং। আচ্ছা ঠিক আছে, প্রসেসিং এর বিষয়টা আর কি, প্রসেসিং এর বিষয়টাকে ইন্ডেক্সিং বলা হয়। ওয়েব ইনফরমেশন বহন করে এটা ইন্ডেক্স। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন হ্যাঁ, প্রথমজন যে অ্যান্সারটা দিছে অনেক ভালো অ্যান্সার, কিন্তু সমস্যা আমার কাছে যেটা লাগছে বিশাল বড় অ্যান্সার। অনেকে হয়তো দেখা গেল যে এটা মনে রাখতে গিয়ে হ্যাঁ একটু কনফিউজড হয়ে যেতে পারে, বাট ভালো অ্যান্সার দিয়েছেন আপনি, বেশ ভালো অ্যান্সার দিয়েছেন। ইন্ডেক্সেশন আমি যদি সহজ ভাষায় বলি, ইন্ডেক্সেশনটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা কি নিয়ে, হ্যাঁ আপনার যে ওয়েবসাইটটা বা ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা এটা কিসের উপর, কোন ধরনের সার্ভিস বেসড, এটা কন্টেন্ট কি, যাবতীয় ইনফরমেশন একটা সার্চ ইঞ্জিন বট তার মেমোরিতে স্টোর করে রাখা। ঠিক আছে, একটা ওয়েবসাইট কিসের উপর, এই ইনফরমেশনটা সার্চ ইঞ্জিন বটের মেমোরিতে স্টোর করে রাখা, এটাকেই বলা হয় আপনার ইন্ডেক্সেশন। ঠিক আছে, একটা ওয়েবসাইট কিসের উপর, এই ইনফরমেশনটা সার্চ ইঞ্জিন বটের মেমোরিতে স্টোর করে রাখা, এটাকেই বলা হচ্ছে আপনার ইন্ডেক্সেশন। এবং এই ইন্ডেক্সেশন করাটা অতি মাত্রায় গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? সে ফর এক্সাম্পল ধরেন আমি আপনার বেস্ট জুসার ধরেন এটা লিখে সার্চ করলাম, তো এখানে দেখেন তো আমার কাছে কয়েক কোটি রেজাল্ট আসছে, তাই না? কয়েক কোটি রেজাল্ট আসছে। এখন এই যে কয়েক কোটি রেজাল্ট আমার সামনে যে আসলো, এখানে দেখেন আমার প্রথম পেজে সব কিন্তু আসে নাই। ঠিক আছে, প্রথম পেজে কিন্তু সবাই আসে নাই। তো এইটা প্রথম পেজে কারা আসছে? যারা ঠিক মতো আপনার কন্টেন্টটা ডেভেলপ করছে, ঠিক মতো তাদের কিওয়ার্ড প্লেসমেন্ট হয়েছে এবং র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা আছে, সেটা তো অবশ্যই যারা কোটাটা কমপ্লিট করছে তাদেরকে তো সে গুরুত্ব তো দিছেই। বাট ওভারঅল যাদের এই পেজটা ইন্ডেক্স হয়েছে তারাই তো আসতে পারছে। ঠিক আছে, যাদের পেজটা আপনার সার্চ ইঞ্জিন বট বা গুগল বট, যেহেতু আমি এখন গুগলে আছি, এই গুগল বট যাদের পেজটা আপনার ঠিক মতো মানে তার মেমোরিতে রাখতে পারছে, ওরাই তো আমার সামনে আসতে পারছে, তাই না? যেমন ধরেন আমার কাছে একজন কিছু এসইও আপনার মানে এক্সপার্ট ছিল, ধরেন কোন একটা অর্গানাইজেশন আমাকে বললো যে আপনার কিছু স্টুডেন্ট আমাকে রেফার করেন, আমার এসইও লোক লাগবে। এখন আপনাদের যাদের নাম আমার মানে মনে হবে যে যারা কম্পিটেন্ট, যারা এক্সপার্ট, তাদেরকে তো আমি রেফার করবো, তাই না? আমার মেমোরিতে যাদের আছে তাদেরকে তো আমি রেফার করবো, তাই না? জিনিসটা হচ্ছে অনেকটা এই ধরনের, যে আপনার ওয়েবসাইটটা যদি ইন্ডেক্স নাই হয়, ঠিক আছে, আপনার ওয়েবসাইটটা ধরেন সার্চ ইঞ্জিনের বটের মেমোরিতেই নাই, তো এখন আপনি যত ভালো ইনভেস্ট করেন না কেন, আপনি ধরেন একজন এ গ্রেডের একজন ডেভেলপারকে দিয়ে আপনার ওয়েবসাইটটা ডেভেলপ করছেন, কাস্টমাইজ করছেন, হ্যাঁ এখন আপনি খুব ভালো ইনভেস্ট করছেন, বাট তার মেমোরিতেই নাই ওভারঅল, তাহলে কোনো লাভ হইলো? কেউ এটা খুঁজে পাবে? আসবেই তো না, কারণ তার মেমোরিতেই তো নাই। হ্যাঁ, সো ইন্ডেক্সের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং একটা ওয়েবসাইট আপনার যদি ইন্ডেক্স করা নাই হয়, আমার কিন্তু এখন যত ভালোই আমি ডিজাইন করি না কেন, একজন ডেভেলপারকে দিয়ে ইনভেস্ট আমি যতই করি না কেন, এটা কিন্তু আমার আসবেই না, কারণ তার তো মেমোরিতেই নাই। ঠিক আছে, একটা সার্চ ইঞ্জিন বটের এটা মেমোরিতেই নেই। তো এটাকে বলা হচ্ছে আপনার ইন্ডেক্স। এবং এই ইন্ডেক্সেশন স্ট্যাটাস মানে আমরা চেক করব যে একটা ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স করছে। ঠিক আছে, একটা ওয়েবসাইটের কতগুলো পেজ একদম সার্চ ইঞ্জিন বট ইন্ডেক্স করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদেরকে এটা কিভাবে চেক করতে হয় যে আপনার কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, অ্যাজ এ থার্ড পার্টি, যেমন ধরেন আমি যদি ওয়েবসাইট ওনার হই, আমি যদি ওয়েবমাস্টার হই,
আমি যদি ফার্স্ট পার্সন হই তাহলে আমি এটা বাইর করতে পারবো, খুব ইজিলি আমি বাইর করতে পারবো, কারণ ওই ওয়েবসাইটের যাবতীয় অ্যাক্সেস আমার কাছে আছে। হ্যাঁ, ওই ওয়েবসাইটের সব অ্যাক্সেস আমার কাছে আছে, এটা আমি সহজে বের করতে পারবো। কিন্তু থার্ড পার্টি যদি কেউ থাকে তো তাহলে সে এটা কিভাবে বের করবে? হ্যাঁ, যে তার কতগুলা পেজ ইন্ডেক্স হয়েছে, এটা বাইর করতে হইলে আপনাদের যেটা করতে হবে, যেমন ধরেন আমি ধরেন আপনার নিউ ইয়র্ক টাইমস, এটা বেশ বড় একটা ওয়েবসাইট, এর হয়তো কয়েক লাখ পেজ হয়তো ইন্ডেক্স হয়েছে। তো আমি যদি এই নিউ ইয়র্ক টাইমস এর কতগুলা পেজ ইন্ডেক্স হয়েছে এটা যদি আমি চেক করতে চাই, তো সেক্ষেত্রে আমি যেটা করব, তার যে ডোমেইন, ঠিক আছে, তার এখানে যে ডোমেইনটা আছে আপনার এতটুকু, ঠিক আছে, একেবারে এজ থেকে শুরু করে .com এতটুকু আমি কপি করে নতুন একটা ট্যাবে যাব, আমি এখানে টাইপ করব সাইট, তারপর কোলন দিয়ে আমি এটা বসাবো, বসায় আমি এখন এটা এন্টার দিব। ঠিক আছে, সো আমি যদি এখন এটা এন্টার দেই তো তাহলে দেখেন আমার কি অনেকগুলা রেজাল্ট আসছে না, অনেকগুলা রেজাল্ট আসছে না, প্রায় আপনার কোটি রেজাল্ট আসছে, কোটি। ঠিক আছে, 2,22,00,000 রেজাল্ট। এখন নিউ ইয়র্ক টাইমস এটা কি আপনার একটা মানে নিউজ পেপার না, একটা নিউজ এজেন্সি না? তার তো মানে অনেকগুলা পেজ তো থাকবে, তার ম্যাগাজিন আছে, তার ন্যাশনাল নিউজ আছে, ইন্টারন্যাশনাল নিউজ আছে, আবার অনেক ব্যাকলিংকও ক্রিয়েট করা আছে বিভিন্ন পোস্টে, বিভিন্ন পেজে। হ্যাঁ, আমার কিন্তু এখানে দেখেন সব কিন্তু নিউ ইয়র্ক টাইমস এর লোগো, সব যা আসছে সব। তো তার মানে আমার নিউ ইয়র্ক টাইমস এর প্রায় আপনার প্রায় 2,22,00,000 মতো পেজ, পোস্ট, ব্যাকলিংক অনেক কিছু ইন্ডেক্স করা আছে। আলটিমেটলি আমি এখান থেকে ধারণা পাচ্ছি যে তার কতগুলা পেজ, পোস্ট মানে হোয়াটএভার ইন্ডেক্স করা আছে সার্চ ইঞ্জিন বট গুগলের কাছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ওয়ে। আমরা এভাবে যদি কোনো একটা ওয়েবসাইটের আমার যদি জানতে হয় যে তার কতগুলা পেজ বা পোস্ট, তার কতগুলা ইন্ডেক্স করা আছে, তো সেক্ষেত্রে আমার কিন্তু তার অ্যাক্সেস না থাকলেও চলবে। আমি এটা সিম্পলি গুগলের সার্চ বারে সাইট দিয়ে কোলন দিয়ে তার ডোমেইনটা দিলেই আমি কিন্তু ইজিলি এটা বাইর করে নিতে পারবো। তো আমি এটা নিউ ইয়র্ক টাইমস এর এটা পাইলাম, এবং এখানে আমি কতটা পাইলাম গুগল ইন্ডেক্স আপনার ঠিক আছে, এই যে সংখ্যাটা, এটা আমি একটু কপি করে নেই, কপি করে এটা আমি এখানে বসাই দেই। আমি তো ওইটারই বসাইলাম, কপি পেস্ট, ওকে। হ্যাঁ, সো গুগল ইন্ডেক্স এতগুলা পেজ, এবং আমরা রেফারেন্স হিসেবে কোত্থেকে এই আমরা এটা যেটা সার্চ কোলন দিয়ে লিখলাম এটা আমি রেফারেন্স সেকশনে বসাই দিলাম। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের সেই রেফারেন্স, মানে আমি ইন্ডেক্সেশন কতগুলো হয়েছে এটা আমি এখান থেকে বের করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সেশন স্ট্যাটাস। তারপর দেখেন আমাদের robots.txt। সো robots.txt টা কি জিনিস? robots.txt হচ্ছে আমার মানে ওয়েবসাইটে যদি কেউ মানে বট, কেউ বলতে বট, আমার ওয়েবসাইটে যদি সার্চ ইঞ্জিন বট আসে, এখন সার্চ ইঞ্জিন বট যখন আমার ওয়েবসাইটে আসবে সে কি আমার ওয়েবসাইটটা চিনে? মানে কোথায় কোন জায়গায় কোন পোস্ট আছে, মেনু কি আছে, ক্যাটাগরি কি আছে, কোন পেজের সাথে কোন পোস্টের কানেকশন, কোন পেজের সাথে কোন পেজের কানেকশন, সেগুলো বাইর করতে পারবে। বাট ইনিশিয়ালি তো সেগুলা তার সময় লাগবে না এই জিনিসগুলো বাইর করতে। তো robots.txt হচ্ছে আমার ওয়েবসাইটের একজন হোস্ট, এবং সে আমার ওয়েবসাইটের একজন হোস্ট। হ্যাঁ, এবং সে যেটা করবে সেটা হচ্ছে সে সার্চ ইঞ্জিন বটকে গাইড করবে যে কোন ওয়েবসাইটের এখানে আপনার কোন পেজ আছে, কোন ক্যাটাগরির পেজ আছে, কোন মেনুর উপরে আমার এখানে পেজ আছে, কোন টপিকের উপর আমার এখানে কন্টেন্ট আছে, বা কোন পেজে আমার তুমি এখন অ্যাক্সেস করতে পারবা, কোন পেজে অ্যাক্সেস করতে পারবা না, এই জিনিসটা কিন্তু সে গাইড করবে। যেমন ধরেন এই ব্যাপারটা কি, ধরেন আপনার বাড়িতে কোন একজন গেস্ট আসলো, ঠিক আছে, এখন আপনার রুমের হয়তো অগোছালো অবস্থা, আপনার কোনো কিছু মানে নাই, অ্যারেঞ্জ নাই আপনার বেডরুমের। তো এখন আপনার বাড়িতে যদি কোনো একজন গেস্ট আসে, আয়সা যদি আপনার রুমে আপনার এই ধরনের অগোছালো অবস্থায় পায়, হ্যাঁ, তো তাহলে আপনি কি চাবেন আপনার রুমে গেস্টকে দেখাইতে বা আপনার রুমে তাকে এন্টার করতে দিবেন? জি না স্যার। ঠিক আছে, দিবেন না, কারণ যদি আপনার আপনার মানে একটা বিব্রতকর পরিস্থিতি আসতে পারে। ঠিক আছে, দেখা গেল যে আপনার রুমে আসলো, আয়সা দেখলো কোনো কিছুই গুছানো নাই, একেবারে অগোছালো অবস্থায় আছে, সেটা আপনার জন্য আনকমফোর্টেবল।
সো এই ধরনের একটা ওয়েবসাইটে ধরেন আমার একটা পেজ আন্ডার কনস্ট্রাকশন আছে, আমি হয়তো পেজটা এখনো রেডি করি নাই, এটা আপনার একটা ড্রাফট পজিশনে আছে, মানে কাজ চলতেছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস। হ্যাঁ, তো এখন ওই অবস্থায় যদি আমার এই পেজে সার্চ ইঞ্জিন বট আসে, তো আমার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন বস কি গেস্ট, তাই না? সার্চ জি ইঞ্জিন স্যার, বস জি আমার ওয়েবসাইটে কি একজন গেস্ট। এখন সে যদি আয়সা দেখে যে এই ধরনের পেজটার ভয়াবহ অবস্থা, ঠিক মতো কন্টেন্ট ডেভেলপ করা হয়নি, ঠিক মতো কিওয়ার্ড নাই, ঠিক মতো কোনো কিছু নাই, তো তখন আমার এখানে কি হবে, একটা নেগেটিভ ইমপ্রেশন আসবে। ওই সার্চ ইঞ্জিন বট এসে আপনার একটা দিবে, তার একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করবে, কারণ আমার ওয়েবসাইটটা তো এখনো রেডি না, আমার ওয়েবসাইটটা তো এখনো ফাইনাল না। হ্যাঁ, তো আলটিমেটলি এটার প্রভাবটা কি আমার অন্য যে সমস্ত পেজ আছে, অন্য যে সমস্ত পোস্ট আছে ওইখানেও পড়বে না র্যাঙ্কিং এর বেলায়। সো এর জন্য আমরা কি করি, আমরা robots.txt এর মাধ্যমে শুধু যে একজন সার্চ ইঞ্জিন বটকে যে গাইড করি তাই না, আমরা robots.txt এর মাধ্যমে কোন পেজ গুলা রেডি আছে, কোন পেজ রেডি না, মানে তুমি মানে সার্চ ইঞ্জিন বট অ্যাক্সেস করতে পারবে না, সেটাও আমরা তাকে গাইড করতে পারি। ওভারঅল robots.txt হচ্ছে মূলত একটা গাইড হিসেবে কাজ করে। কার গাইড হিসেবে কাজ করে? আমার ওয়েবসাইটের গাইড হিসেবে কাজ করে, ঠিক আছে? এবং তার মূল রোল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন বটকে গাইড করা, ঠিক আছে? কোথায় মানে কোন ধরনের পেজ, কোন ধরনের কন্টেন্ট, কোন ধরনের পোস্ট কোথায় সাকসেস করতে পারবে, কোথায় সাকসেস করতে পারবে না, এই জিনিসগুলা গাইড করা। আচ্ছা ভাইয়া, এসইও বট যখন ইয়ে করবে, সার্চ করবে, ঠিক আছে, কোন ওয়েবসাইট, ধরেন এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, ওই ওয়েবসাইটটা যদি ভিজিট করে, ইন ফিউচার যদি ওয়েবসাইটটা ঠিক হয়, মানে কনস্ট্রাক্টেড হয়, তাহলে কি ওইটা আবার ভিজিট করে আপডেটেড হয়ে যায়, নাকি ওইটার একটা ইমপ্রেশন ক্রিয়েট থাকে অটোমেটেড? এটা অটো, তারা অনেক মানে র্যান্ডম যে কোনো সময় একজন সার্চ ইঞ্জিন বট আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারে, বাট আপনার যখন এটা ফাইনাল হয়ে যাবে তখন আমরা এটা আবার সাবমিট করি। হ্যাঁ, তার এক্সাম্পল সাইট ম্যাপটা আমরা ওই কনসোলে গিয়ে এটা আবার সাবমিট করে এটা এন্টার দিল, তখন সে আবার তার সুবিধাজনক সময় আবার এসে দেখে যায়। আচ্ছা, তার মানে এটা আমাদেরকে কন্টিনিউয়াসলি গাইড করতে হবে তাদেরকে, যে আসো ভিজিট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার একটু কোশ্চেন ছিল। বলেন। মানে আগের টপিকসে ইন্ডেক্সেশন স্ট্যাটাসে, মানে এখানে আমরা ইন্ডেক্সেশন স্ট্যাটাস আমরা চেক করলাম যে কোনো ওয়েবসাইটে, যে কোনো বাংলাদেশের হোক বাইরের হোক আমাদের ক্লায়েন্ট থাকে, আমরা যদি যে কোনো ওয়েবসাইটের আপনার এই যে ইউআরএলটা থাকে, যেটা কপি করছেন আপনি কিছু, মানে এটার আগে যদি শুধু সাইট দিয়ে কোলন দিয়ে ওয়েবসাইটটা পেস্ট করে দেয় ওইখানে দিয়ে সার্চ করি, তাহলে কি আপনার ওই মানে এই যে একটা সংখ্যা অ্যামাউন্ট আসলো 2,20,00,000 বা সামথিং এরকম, তো এর মানে কি বোঝায় যে ওই ওয়েবসাইটের এই যে ইন্ডেক্সেশনটা এত পরিমাণে আছে, মানে যে কোনো ওয়েবসাইটের জন্য? এখন ধরেন বাংলাদেশে দারাজ আছে, আমি দারাজের ঠিক আপনার প্রশ্নটা বলেন। মানে ইন্ডেক্সেশন স্ট্যাটাস মানে এটা ঠিক আছে কিনা, এটা আমি কিভাবে মানে ঠিকঠাক হয়েছে কিনা কিভাবে বুঝবো? এবং এটা কি যে কোনো ওয়েবসাইটের জন্য একই রুলস? এই সাইট লিখে যদি কোলন দেই, এরপরে ওয়েবসাইটটা দেই, তাহলে স্ট্যাটাস দেখতে পাবো। আচ্ছা, আপনার প্রথম কোশ্চেন যেটা হচ্ছে যে আমার ইন্ডেক্সেশন স্ট্যাটাসটা আমি কিভাবে বুঝবো ঠিক আছে কি নাই। এখানে ঠিক আছে কি নাই চেক করার কিছু নাই। যেমন এই যে দেখেন, আমি কি এখানে কোনো মার্ক দিছি? দেখেন তো, এখানে স্ট্যাটাসের ঘরে কি কোনো মার্ক দেওয়া আছে? আমার এইখানে মার্ক দেওয়া আছে, তাই না? এখানে মার্ক দেওয়া আছে, তাই না? বাট এটা দেখেন তো, এখানে কি কোনো মার্ক দেওয়া আছে? আছে? নাই। সো এখানে চেক করার কিছু নাই। এখানে আপনি যেটা খালি নোট করবেন সেটা হচ্ছে যে কতগুলো আপনার পেজ বা পোস্ট ইন্ডেক্স হয়েছে, হাউ মেনি, হ্যাঁ কতগুলো হয়েছে, এটা আপনার ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে হ্যাঁ আপনি যে ওয়েবসাইটে হোক না কেন, আপনার লোকাল, ইন্টারন্যাশনাল, ঠিক আছে, যেটা আমি দেখাইছি ওইটা দিয়ে আপনি এটা বাইর করতে পারবেন। আচ্ছা, ভাইয়া সবার ইয়াগুলো একটু মিউট করে দিতে বলেন না, কানের মধ্যে লাগতেছে একটা সাউন্ড। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমাদের HTML, আচ্ছা এখন দেখেন আমরা robot.txt টা কিভাবে ফাইন্ড আউট করবো একটা ওয়েবসাইটে এটা আসলে আছে কি নাই, এটা আমরা কিভাবে বাইর করব। এটা বাইর করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা তার ডোমেইনে যাব, মানে তার হোম পেজ যেটা, ঠিক আছে, তার হোম পেজে যাব, হোম পেজে, ঠিক আছে। আমরা কোনো ল্যান্ডিং পেজে থাকবো না। ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজটা হচ্ছে আপনি যখন কোনো কিছু লিখে গুগলে এন্টার দিলেন বা যে কোনো সার্চ ইঞ্জিনে যখন আপনি এন্টার দেন,
তখন আপনার যে রেজাল্টটা আপনার সামনে আসে, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার সামনে যে রেজাল্ট গুলো আসবে, ওয়েবসাইটের যে রেজাল্ট গুলো আসবে, তারা কিন্তু আপনাকে ডিফারেন্ট পেজে বা ডিফারেন্ট পোস্টে গাইড করবে। যেমন এই যে এটা হচ্ছে এইটা, ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, আমি এখানে চলে আসলাম, ওয়্যার কাটারের দ্য বেস্ট জুসার। এখন এটা কি তার হোম পেজ? এটা কিন্তু হোম পেজ না, হোম পেজ হচ্ছে এটা newyorktimes.com। হ্যাঁ, সো ল্যান্ডিং পেজটা হচ্ছে আমরা যখন কোনো কিছু সার্চ ইঞ্জিনে এন্টার দিই এবং এখান থেকে যখন আমরা তার ওই রেজাল্ট পেজে গেলাম, ঠিক আছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যখন আমি তার ওই ওয়েব পেজটাতে গেলাম, এই ওয়েব পেজটাকে বলা হয় আপনার ল্যান্ডিং পেজ। সো এটা একটা ল্যান্ডিং পেজ, এটা একটা ল্যান্ডিং পেজ, এটা একটা ল্যান্ডিং পেজ। সো ল্যান্ডিং পেজ কিন্তু আপনার হোম পেজ না। সো আমাকে robots.txt চেক করতে হলে তার হোম পেজে যাইতে হবে। হোম পেজে আসবো, হোম পেজ থেকে আমি যেটা করব, robot.txt চেক করার জন্য তার .com ডোমেইন এক্সটেনশনের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি এখানে robots.txt, ঠিক আছে, robots.txt এটা লিখে আমি একটা এন্টার দেব। সো এটা লিখে যদি আমি এন্টার দেই, সেই যে দেখেন আমার সামনে একটা একটা লেখা আসছে না, একটা লেখা আসছে না, হাবিজাবি, ঠিক আছে, হাবিজাবি একটা লেখা আসছে না। এটাই হলো আপনার robot.txt এর ওয়ে। আপনার সামনে যদি এই ধরনের হাবিজাবি লেখা আসে, হাবিজাবি না, ইউজার এজেন্ট অ্যাস্টারি ডিসঅ্যালাউ, এই দেখেন সে কিন্তু কিছু জিনিস ডিসঅ্যালাউ করছে। ওই যে বললাম না, robot.txt আপনার কিন্তু আপনাকে সে করবে, ডিসঅ্যালাউ করতে পারে একটা সার্চ ইঞ্জিন বটকে। ডিসঅ্যালাউ থাকলে তো স্যার মানে আচ্ছা, আমি এখন আপাতত কোশ্চেনটা নিচ্ছি না, আপনি নোট করে রাখেন। আপনাদের সবার সামনে খাতা কলম আছে? আচ্ছা, একটু নোট করে রাখেন, আমি যখন বলবো আপনাদের কোশ্চেন করতে তখন এই কোশ্চেনটা করেন। আর কার কাছ থেকে জানি মারাত্মক স্ট্যাটিক নয়েজ আসতেছে, আপনি একটু মিউট করে রাখেন। আচ্ছা জি স্যার, ওনার কণ্ঠে সমস্যা আছে স্যার, ওনার গলাতে মনে হয় ঠান্ডা লাগছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন ডিসঅ্যালাউ, হ্যাঁ, তো উনি কিন্তু এখানে ডিসঅ্যালাউ করে রাখছেন, হ্যাঁ, ডিসঅ্যালাউ করে রাখছেন। সো আলটিমেটলি এগুলা কি, এগুলা উনি মানে ওই যে নিউ ইয়র্ক টাইমস, উনি কিন্তু সার্চ ইঞ্জিন বটকে বলতেছে যে তুমি আমার অ্যাডস বিন, তারপর পাজল, এসভিসি, মাল্টি প্রোডাক্ট, এইচডি, হ্যাঁ, এই পেজ গুলাতে ভিজিট করতে পারবা না, হ্যাঁ, এবং অ্যালাউ, এই যে এগুলাতে তুমি ভিজিট করতে পারো। সো এটা হচ্ছে মূলত আপনার একটা robots.txt। এবং এখান থেকে আপনি কিভাবে মানে বুঝবেন, স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, সেটা হচ্ছে তার হোম পেজে যাবেন, তার হোম পেজে গিয়ে ডোমেইন এক্সটেনশনের পর এই যে দেখেন এটা হচ্ছে ডোমেইন এক্সটেনশন, এবং এই ডোমেইন এক্সটেনশনের পর আপনি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এই কথাটা টাইপ করবেন robots.txt। হ্যাঁ, robots.txt এটা লিখে টাইপ করলে আপনি যদি দেখেন যে এই ধরনের আপনার ইউজার এজেন্ট একটা কথা আসছে এবং এই ধরনের আপনার বিভিন্ন জিনিস আসছে, তো বুঝবেন যে দিস এক্সিস্ট, এটা আপনার ওয়েবসাইটে থাকে। আচ্ছা, আমি র্যান্ডমলি কয়েকটা দেখি যদি পাই, মানে নাই এ ধরনের যদি পাই। আসলে প্রথম পেজে তো সবগুলোই পাওয়ার কথা, কারণ robot.txt একটা খুব ফান্ডামেন্টাল লেভেলের একটা এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর। এটারও আছে। এটারও আছে, হ্যাঁ। সো এই জিনিসগুলা আছে, হ্যাঁ, থাকে। robot.txt মানে খুবই ফান্ডামেন্টাল লেভেলের একটা এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর। এবং এখান থেকে আমরা বুঝতে পারতেছি তার ডোমেইন এক্সটেনশনের পর robot.txt দিয়ে যদি এই ধরনের আসে, তো সেই ক্ষেত্রে এটা এক্সিস্ট করে। তো সেই ক্ষেত্রে robot.txt আমরা পাইলাম, তো যেহেতু পাইছি আমরা এটাকে ক্রস না, আমরা এটাকে টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর এখানে আমরা কি বলবো, ইওর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ। হ্যাঁ, তো এখানে ডাজ নট হ্যাভ এই কথাটা কি দেওয়া উচিত হবে? আমরা বলবো ইওর ওয়েবসাইট হ্যাজ, হ্যাঁ, robots.txt, যে আমাদেরকে এটা পজিটিভ, হ্যাঁ, যে আমাদের robot.txt আছে, আমরা এটা পাইছি। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাজ এ রেফারেন্স এই যে এটা আমরা newyorktimes.com/robots.txt এটাকে কপি করে আমরা এখানে এটা বসিয়ে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের রেফারেন্স, যে আমি robot.txt আছে কিনা এটা আমি এখান থেকে বুঝে নিতে পারি। সো এটা হচ্ছে আমাদের robot.txt বের করার একটা ওয়ে। তারপর একটা ওয়ে কেন বললাম, কারণ আপনি কিন্তু এগুলো টুলস এর মাধ্যমে বের করতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন টুলস আছে।
আমরা ওই যে কিওয়ার্ড রিসার্চ করছি না, যেমন আপনার ম্যানুয়ালি করছে আবার টুলস এর মাধ্যমে করছে, তো আপনি অডিটটা কিন্তু বিভিন্ন টুলস এর মাধ্যমে করতে পারেন। বিভিন্ন টুলস আছে যারা এগুলো আপনাকে রেডিমেড দিয়ে দিবে। বাট ব্যাপার হচ্ছে কি, আপনি টুলস এর মাধ্যমে যদি দেখেন তো ওইখানে কিছু ইনফরমেশন একটু কনফিউজিং পাবেন, কিছু দেখবেন আপনার এক জায়গায় একটা বলতেছে আরেক জায়গায় আরেকটা বলতেছে। তো আপনি ম্যানুয়ালি যদি চেক করেন তো এটা আপনার বেস্ট রেজাল্ট হবে, ঠিক আছে, কারণ ম্যানুয়ালিতে আপনার ওই ধরনের কনফিউশন কখনোই হবে না। তারপর আমাদের এইচটিএমএল সাইট ম্যাপ। তো এইচটিএমএল সাইট ম্যাপটা কি? এইচটিএমএল সাইট ম্যাপটা হচ্ছে আচ্ছা, এইচটিএমএল সাইট ম্যাপ এবং এক্সএমএল সাইট ম্যাপ দুইটাই একই সাথে দেখায় দিই। দেখেন, এইচটিএমএল সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ, এই দুইটা জায়গায় একটা জিনিস কমন আছে, বলেন তো কমন জিনিসটা কি? সাইট ম্যাপ কথাটা আমার কিন্তু দুইটা জায়গাতেই আছে, আপনার এইচটিএমএল ও আছে, এক্সএমএল ও আছে। সো এই সাইট ম্যাপ হচ্ছে মূলত আপনার মানে সাইট ম্যাপ দিয়ে আমরা মূলত যেটা বুঝাই একটা সার্চ ইঞ্জিন বটকে, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের 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 যেরকম আমরা যদি বইয়ের কথা বলি, ঠিক আছে, আমাদের যে কোনো বইয়ে আপনার সূচিপত্র থাকে না বা টেবিল অফ কন্টেন্ট থাকে না যে কোনো বই, এবং ওইখানে আপনার কি লাভ হয়, আমরা যদি কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারে যাইতে চাই তো তখন আমরা কিন্তু ওই টেবিল অফ কন্টেন্ট থেকে ইজিলি আমরা কিন্তু বাইর করতে পারি যে অমুক চ্যাপ্টারটা অমুক নাম্বার পেজে আছে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমার এই পেজে আছে, আমি কিন্তু জিনিসটা খুব সহজেই বাইর করে ফেলতে পারি। তো সাইট ম্যাপের জিনিসটা হচ্ছে আপনার ওই ধরনের, আমি সাইট ম্যাপ থেকে ওই পার্টিকুলার ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন আমি কিন্তু বাইর করতে পারি, যে এখানে কয়টা পেজ আছে, কোন ধরনের পোস্ট আছে, হ্যাঁ, কোন ধরনের পেজ আছে, এই ইনফরমেশন গুলো আমি কিন্তু খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি। এবং এই এইচটিএমএল সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ দুইটা কেন, এটার কারণ হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপটা মূলত ডেভেলপ করা হয়েছে হিউম্যান বিংদের জন্য, ঠিক আছে, এইচটিএমএল সাইট ম্যাপটা ডেভেলপ করা হচ্ছে হিউম্যান বিংদের জন্য, আর এক্সএমএল সাইট ম্যাপটা ডেভেলপ করা হয় আপনার রোবটস, ঠিক আছে, মানে যারা সার্চ ইঞ্জিন বট তাদের জন্য। সো এইচটিএমএল সাইট ম্যাপ হচ্ছে আমাদের জন্য, এক্সএমএল সাইট ম্যাপ হচ্ছে রোবটস এর জন্য। তো এখন আমার এইচটিএমএল সাইট ম্যাপ আমি কিভাবে চেক করবো একটা ওয়েবসাইটে আছে কি নাই? এটা আমাকে যদি চেক করতে হয় তো সেক্ষেত্রে আমি আবার তার হোম পেজে যাব, ল্যান্ডিং পেজ না, আমাকে যেতে হবে হোম পেজে, ঠিক আছে, আমি হোম পেজে যাব। হোম পেজে গিয়ে আমি তার ডোমেইন এক্সটেনশনের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, ডোমেইন এক্সটেনশনের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি এখানে টাইপ করব সাইট ম্যাপ, সাইট ম্যাপ, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা টাইপ করব সাইট ম্যাপ, তারপর আমরা একটা এন্টার দিব, ঠিক আছে। সেই যে দেখেন দেখেন নিউ ইয়র্ক টাইমস তো সে তার মানে একেবারে 1851, তার মানে কি এটা 1851 সালে এস্টাবলিশ হয়েছে নাকি? সেপ্টেম্বর অক্টোবর তো, হ্যাঁ ভাই এটা অনেক পুরাতন তো। সেপ্টেম্বরের আপনার নিউজ ওয়ার্ল্ড ইভানেস চায়না, এটা দেখা তো 1800 সালের তো মনে হইতেছে না। আচ্ছা যাই হোক, তো এটা কি, এটা কিন্তু 1800 সালে? হ্যাঁ স্যার মানে ওই সময় কি ওয়েবসাইট এতটা মানে ডেভেলপ ছিল বা ওয়েবসাইট ছিল সেই না 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 সময়? না না, তখন তো ওয়েবসাইট থাকার তো প্রশ্নই আসে না। সে হয়তো তার ওই 1800 সালের হয়তো ইনফরমেশন গুলা অনলাইনে নিয়ে আসছে, হ্যাঁ, 1851 সালে যে সালোয়ারিস নিউজটা দেয়া আছে হয়েছে, এখানে। হ্যাঁ, সে হয়তো ইনফরমেশন গুলো এখানে নিয়ে আসছে। তো এই যে আমরা এখান থেকে কি পেতে পারি, আমরা এখান থেকে গাইড পেতে পারি, হ্যাঁ, যে আমরা হয়তো দেখা গেল যে এইচটিএমএল সাইট ম্যাপ, তো আমরা হয়তো 1912 সালে গেলাম, 1912 সালে গিয়ে আমরা জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারির আমার 1 শিকাগো সামথিং, ঠিক আছে, তো আমরা এই ধরনের একটা কি পেতে পারি, একটা গাইড পেতে পারি, তাই না? সো এটা হচ্ছে আমাদের হিউম্যান বিংদের জন্য ডেভেলপ করা, আমরা হিউম্যান বিংরা খুব ইজিলি একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ থেকে তার বিভিন্ন কন্টেন্ট রিলেটেড, পোস্ট রিলেটেড, পেজ রিলেটেড আমরা এট এ গ্ল্যান্স মানে বুঝুন তো, এক নজরে, হ্যাঁ, এক নজরে, আপনি এক নজরে জিনিসটা কিন্তু সহজে বুঝতে পারতেছেন। যেমন আমি নিউ ইয়র্ক টাইমস থেকে আমি কিন্তু তার সাল থেকে মাস থেকে আমি কিন্তু সহজেই একটা বুঝতে পারতেছি যে অমুক সালে অমুক দিন এই আপনার এইটা হয়তো হয়েছে, এই ইভেন্টটা হয়তো হয়েছে, হ্যাঁ। তো এটাকে বলা হচ্ছে আপনার এইচটিএমএল সাইট ম্যাপ, এবং এই এইচটিএমএল সাইট ম্যাপের মাধ্যমে আমরা কি জিনিসটা খুব সহজে একটা গাইড পাচ্ছি না, যে আপনার কন্টেন্ট রিলেটেড, পেজ রিলেটেড, পোস্ট রিলেটেড
আমরা অ্যাজ এ ভিজিটর খুব ইজিলি একটা গাইড পাচ্ছি না? সো এটা কি একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে না সার্চ ইঞ্জিন বটের কাছে? মানে সার্চ ইঞ্জিন বট যদি আয়সা দেখে যে এই পার্টিকুলার ওয়েবসাইটের একটা সাইট ম্যাপ এক্সিস্ট করে, তো সেক্ষেত্রে তার কি এটা একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে আমার প্রতি বলতে আমার ওয়েবসাইটের প্রতি। এবং এর ফলে কি আমার অন্য যে পেজ গুলো আছে, অন্য যে পোস্ট গুলো আছে, সেটারও একটা ইনফ্লুয়েন্স ওই পেজ পোস্টের উপরে পড়বে। সো এটাকে বলা হচ্ছে আপনার মানে এইচটিএমএল সাইট ম্যাপ থাকা সুফল। এবং এইচটিএমএল সাইট ম্যাপ আমরা কিভাবে চেক করব? আমরা তার হোম পেজে যাব, হোম পেজে যাই গিয়ে তার ডোমেইন এক্সটেনশনের পর শুধুমাত্র সাইট ম্যাপ স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ এই কথাটা লিখে আমরা একটা এন্টার দেব। ঠিক আছে? সো আমরা কিভাবে চেক করব এটার বেনিফিট কি? ক্লিয়ার? মানে স্যার এটা স্যার মূলত হচ্ছে একটা গাইডেন্স দিবে, একটা ভিজিটরকে একটা গাইডেন্স দিবে আপনি যদি স্পেসিফিক একটা ইভেন্ট চাচ্ছেন ওই ক্ষেত্রে খুঁজে বের করতে, এটাই তো? হ্যাঁ। এখন আমার এইচটিএমএল আর এক্সএমএল হচ্ছে ভাইয়া দুইটা একই, সাইট ম্যাপে গিয়ে দেখলে যদি কোনো ব্যাকগ্রাউন্ড না, দুইটা এক না, দুইটা ডিফারেন্ট। ঠিক আছে? এইচটিএমএল এক্সএমএল সাইট ম্যাপ ব্যাক এটা আমি কখনোই বলি নাই। আমি বলছি যে তাদের মধ্যে একটা মিল আছে, সেটা দেখেন সাইট ম্যাপ। হ্যাঁ, সাইট ম্যাপ কথাটা কমন বাট নট সেম, তারা কিন্তু এক না। ওকে ওকে। আচ্ছা, তো এখন আমরা এইচটিএমএল সাইট ম্যাপ পাইছি না আমাদের ওয়েবসাইটে? জি ভাইয়া। আমরা এটাকে গ্রিন করে দিলাম। তারপর এখানে ডাজ নট হ্যাভ কথাটা তো আর লেখা যাচ্ছে না, আমরা এটাকে হ্যাজ দিয়ে দিলাম। আচ্ছা, এই যে আমি যে স্ট্যাটাস গুলা লিখতেছি, মানে আমি যে কমেন্ট গুলা লিখতেছি, এগুলো আপনাদের মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে? আমি যে একেবারে হুবহু ইওর ওয়েবসাইট হ্যাজ, ইওর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ, আপনাদের যখন আমি অ্যাসাইনমেন্ট দিব বা আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন হুবহু যে এই কথাই লিখতে হবে তা না। আপনারা আপনাদের নিজের ভাষায় লিখতে পারেন, বাট ক্যাজুয়াল ভাষায় লেখেন না। ঠিক আছে? আপনি ক্যাজুয়ালি লিখলেন, ওকে। ঠিক আছে? নিজের মতো করে লিখতে হবে, ওকে। ঠিক আছে? এইচটিএমএল সাইট ম্যাপ ওকে, মানে এভাবে ক্যাজুয়ালি না, আপনি একটু ফর্মালি লেখেন, একটা সেন্টেন্স ডেভেলপ করেন এখানে যেন আপনার সেন্টেন্স একটা কমপ্লিট সেন্টেন্স হয়, বাট আপনি আপনার নিজের ভাষায় লেখেন। ওকে? সো আপনি যে কোনো কাজ যখন করবেন, হোয়াট এভার ইট ইজ, আপনি কিন্তু প্রফেশনালিজম মেনটেন করবেন। এবং এই প্রফেশনালিজম মেনটেন যদি করেন তাহলে আপনার ক্যারিয়ারে আপনি কিন্তু আপনার দেখবেন যে আপনি কিন্তু অনেক নিজেই বেনিফিটেড হবেন। এখন এইখানে আমি যে এইচটিএমএল সাইট ম্যাপ যে পাইলাম, এখানে আমাকে কি করতে হবে? আমি কোত্থেকে পাইলাম? সোর্স কি? সোর্স হচ্ছে এই যে এটা ডোমেইন এক্সটেনশনের পর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ। হ্যাঁ, এইটা আমি এখানে বসিয়ে দিলাম। এটা বসানোর পর এখন আসেন এক্সএমএল সাইট ম্যাপ। এক্সএমএল সাইট ম্যাপটা কি? এক্সএমএল সাইট ম্যাপটা হচ্ছে, এটা কিন্তু এক না, একজন যেটা বললো আপনার এইচটিএমএল সাইট ম্যাপ এক্সএমএল সাইট ম্যাপ কিন্তু এক না, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপটা হচ্ছে ফর রোবটস, সার্চ ইঞ্জিন বট না। আমাদের এইচটিএমএলটা হচ্ছে এইচটিএমএলটা হচ্ছে আমাদের জন্য, এক্সএমএলটা হচ্ছে বটের জন্য। হ্যাঁ, আমি বলে নেই, এক্সএমএল সাইট ম্যাপটা হচ্ছে ফর বটস, ফর সার্চ ইঞ্জিন বটস, আর এইচটিএমএলটা হচ্ছে আমাদের জন্য, আমাদের হিউম্যান বিংদের জন্য। এখন এক্সএমএল সাইট ম্যাপটাও গাইড করবে সিমিলার, ওইটাও গাইড করবে কাকে? গাইড করবে একটা সার্চ ইঞ্জিন বটকে গাইড করবে, যে তোমার এখানে কি ধরনের পোস্ট আছে, কোন ধরনের পেজ আছে, কোন ধরনের কন্টেন্ট আছে। আমরা একটু আগে যেরকম এইচটিএমএল এর বেলায় দেখলাম, সো এক্সএমএল এর বেলা তো ঠিক একই ধরনের আপনার এখানে গাইড হবে, কিন্তু এই গাইডটা ডেভেলপ করা হবে ফর সার্চ ইঞ্জিন বট, এটা আমাদের জন্য না। সো আমরা নিউ ইয়র্ক টাইমস এর যখন এইচটিএমএল সাইট ম্যাপে গেলাম, তো তখন আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারছি, ও আচ্ছা এটা একটা নিউজ পেপার, তো সেক্ষেত্রে সে হয়তো তার একেবারে অরিজিন থেকে শুরু করে আপ টু 2023 ইয়ার ওয়াইজ সে কোন সময় কি হয়েছে না হয়েছে ওই রিলেটেড একটা 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 গাইডলাইন হয়তো ডেভেলপ করছে, বাট এটা আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, বাট এক্সএমএল সেট ম্যাপটা যখন আমরা দেখবো তখন হয়তো আমরা কিছুই বুঝতে পারবো না। কেন? কারণ ওইটা ডেভেলপ করা হয়েছে ফর সার্চ ইঞ্জিন বট। ওইটা পারপোজটাও এক। ঠিক আছে? যাতে করে সার্চ ইঞ্জিন বট আপনার খুব সহজে তার ওয়েবসাইটের জিনিসটা বুঝতে পারে যে কোন জায়গায় কোন ইনফরমেশন আছে, কোন জায়গায় কোন পেজ আছে, কোন জায়গায় কোন পোস্ট আছে। ইন্টেনশন ইজ সেম। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তখন হয়তো তার লেআউটটা ডিফারেন্ট হয়ে যাবে, তার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হয়ে যাবে। সো আমি যদি এক্সএমএল সাইট ম্যাপ চেক করতে চাই, সো আমি কি করব? আমি ডোমেইন এক্সটেনশনের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে সাইটম্যাপ ডট এক্সএমএল। ঠিক আছে? সবাই কি নোট করতেছেন আমি কিভাবে এগুলো ফাইন্ড আউট করতেছি? জি স্যার, করছি।
আচ্ছা, তো আপনার ডোমেন এক্সটেনশন মানে বুঝছেন তো, এই যে .com এটা হচ্ছে ডোমেন এক্সটেনশন। তো ডোমেন এক্সটেনশনের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আপনি দেবেন sitemap.xml এটা লিখে একটা এন্টার দিবেন। সো এটা লিখে এন্টার দিলে দেখেন কি বলতেছে, কি বলে, পেজ নট ফাউন্ড। পেজ নট ফাউন্ড, তার মানে ওই পেজটা সে পায় নাই। তার মানে কিন্তু এই না এক্সএমএল সাইটম্যাপ নাই। এটা আপনি এখান থেকে ডিসিশন নিতে পারবেন না। এটা আপনাকে আবার টুলস দিয়ে ক্রস চেক করতে হবে, ঠিক আছে? আমরা ম্যানুয়ালি হয়তো এটা পাইনি, বা টুলস এও পাইতে পারি। এটার কেন, কারণ এক একজনের এক্সএমএল সাইটম্যাপের ইউআরএলটা এক এক ধরনের হয়, ঠিক আছে? যেমন আমরা দেখেন ইউআরএলটা কি দিছি, ডোমেন এক্সটেনশনের পর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে sitemap.xml। হ্যাঁ, অনেকের এটা ডিফারেন্ট টাইপের আপনার ইউআরএলটা হয়, ঠিক আছে? অনেকে sitemap_index দেয়, অনেকে sitemap ডট দেয়, ঠিক আছে, ইন্ডেক্স দেয়। সো এক একটা ওয়েবসাইটের এক্সএমএল সাইটম্যাপটা এক এক ধরনের হয়। হ্যাঁ, সো আপনি যদি দেখেন যে আপনি এক্সএমএল সাইটম্যাপটা এন্টার দিলেন, পাইলেন না, সো আপনি কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না যে এটা আসলে এক্সিস্ট করে না। আপনাকে এটা টুলস দিয়ে ক্রস চেক করে নিতে হবে। যদি দেখেন টুলসও বলতেছে নাই, তার মানে নাই, ঠিক আছে? সো ম্যানুয়ালি চেক করে যদি কোনো কিছু না পান, সো ওইখানে কোনো ফাইনাল ডিসিশন নেবেন না। এটা কিন্তু টুলস দিয়ে আপনাকে ক্রস চেক করে নিতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আর যেহেতু এটা খুবই ভালো একটা ওয়েবসাইট, হ্যাঁ, সো ডেফিনেটলি এটা আছে। হয়তো এটা আমরা ওই ইউআরএলটা হয়তো জানি না, যার কারণে আমরা এটা দিতে পারিনি, এবং আলটিমেটলি এটা তো একটা অ্যাড্রেস, তো আমাদের সামনে পেজ নট ফাউন্ড আসছে। বাট এক্সএমএল সাইটম্যাপ আমার মনে হয় অবশ্যই এখানে আছে। সো আমরা এটা টুলস দিয়ে চেক করবো। সেম অ্যাজ আমি যদি এখানে যাই foodandwine.com, এখানে দেখি তো ওদের সাইটম্যাপ, এক্সএমএল সাইটম্যাপটা পাওয়া যায় কিনা। এই যে দেখেন পাইছি, এখানে পাইছি। দেখেন আমি sitemap.xml দিয়ে এন্টার দিলাম, দেখেন দিস XML ফাইল ডাজ নট অ্যাপিয়ার টু হ্যাভ এনি স্টাইল, দ্য ডকুমেন্টরি শোন বিলো। এই যে দেখেন ডকুমেন্টরিটা আমরা পাইছি, এটা হচ্ছে তার sitemap.org। হ্যাঁ, এবং এটা আমরা যদি এখান থেকে কপি করে নেই, কপি করে আমি এটা এখানে এন্টার দিই, এই যে দেখেন, দেখেন তো কিছু কি বোঝা যায়? আমরা কি কিছু বুঝতে পারবো? জি না। চলে গেল দেখি। তো যাই হোক, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না, ঠিক আছে, আমাদের দেখাও লাভ নাই। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন বটের জন্য, ঠিক আছে? একটু আগে কিন্তু হিবিজিবি মারাত্মক অনেক লেখা আসছিল, হ্যাঁ, এটা একটু আনরেসপন্সিভ হয়ে গেছে। তো এটা আমাদের জন্য না, যেটা বললাম এক্সএমএল সাইটম্যাপটা আমাদের জন্য না, আমরা দেখে কিন্তু কিছু বুঝবো না, ঠিক আছে? এই যে এখন আবার চলে আসছে, যাকে একটু ভালো ফরম্যাটে আসছে, একটু গোছালো ফরম্যাটে আসছে। সো এটা হচ্ছে আলটিমেটলি আমাদের এক্সএমএল সাইটম্যাপ। এবং হ্যাঁ, তো এই এক্সএমএল সাইটম্যাপ থেকে আমরা এটা বুঝতে, মানে আমরা বলতে কি সার্চ ইঞ্জিন বট, আমরা বলতে নট হিউম্যান বিং, এটা সার্চ ইঞ্জিন বটের জন্য। এবং সার্চ ইঞ্জিন বট এখান থেকে বুঝতে পারবে যে আপনার এখানে পেজ কয়টা আছে, পোস্ট কয়টা আছে, কোন কন্টেন্ট, কোন টপিক রিলেটেড কন্টেন্ট আছে, হ্যাঁ, ওইটা কিন্তু সে এই এক্সএমএল সাইটম্যাপ থেকে বুঝতে পারবে। সো এক্সএমএল সাইটম্যাপ চেক করতে হইলে আপনার যেটা করতে হবে, ডোমেইন এক্সটেনশনের পর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে sitemap.xml এই কথাটা এন্টার দিতে হবে, এই যে sitemap.xml এই কথাটা এন্টার দিতে হবে। এবং তারপর আপনি যদি এই ধরনের কিছু একটা পান, তার মানে এটা এক্সিস্ট করে। আর যদি আপনি এই ধরনের কিছু পান, এটা ক্লোজ করে দেই, এটাও ক্লোজ, এটা থাক। এই যে এই ধরনের যদি কিছু পান, পেজ নট ফাউন্ড, তো সেই ক্ষেত্রে আপনি কি অ্যান্সার দিয়ে দিবেন যে আমার এক্সএমএল সাইটম্যাপ নাই? টুলস দিয়ে আবার দেখতে হবে, টুলস দিয়ে এটা ক্রস চেক করে নিতে হবে, ঠিক আছে? সো আমরা উই আর নট শিওর এটা আপনার এখানে আছে কিনা। সো ফর দ্য টাইম বিং আমরা ধরে নেই এটা নাই, ঠিক আছে? আপাতত আমরা এটা ধরে নেই এটা নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটা ক্রস চেক দিব। ফর এক্সাম্পল আমি কিন্তু ধরে নিচ্ছি, ফর দ্য টাইম বিং আমি ধরে নিলাম যে এটা নাই, এটা ইউজ করে না। তো সেক্ষেত্রে আমি এটা কি করব, আমি কি এটা টিক দিব, এরকম টিক দিব? স্যার আমরা ধরে নিতে পারি এখন যে নেই। হ্যাঁ, এখন নেই, সো আমরা এটাকে ক্রস দিলাম। সো ক্রস দিয়ে তারপর ইওর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ এক্সএমএল সাইটম্যাপ, ফাইন, এটা আমরা দিলাম। এবং আমরা সোর্স হিসাবে কি দিব, আমরা সোর্স হিসাবে এই ইউআরএলটা কপি করে দিতে হবে, ইউআরএলটা কপি করে এখানে এটা বসাই দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? এখন আসেন আমাদের কাস্টম 404 পেজ,
ঠিক আছে। কাস্টম 404 পেজ জিনিসটা হচ্ছে, ওইটা টুলস দিয়ে চেক করব না? হ্যাঁ, সবই টুলস দিয়ে চেক করব পরে। এখন দেখেন কাস্টম 404 পেজ, কাস্টম 404 পেজটা কি? কাস্টম 404 পেজ বা 404 পেজ, হ্যাঁ 404 পেজ জিনিসটা কি? 404 পেজ জিনিসটা হচ্ছে আপনার এরর, সহজ ভাষায় এটা একটা এরর পেজ। হ্যাঁ, এটা হয়তো দেখা যাচ্ছে হয়তো ওই রিলেটেড কোনো ইনফরমেশনই নাই, হ্যাঁ, বা পেজটা আপনার পাওয়া যাচ্ছে না, পেজটা আগে ছিল হয়তো ব্রোকেন হয়ে গেছে, হ্যাঁ, মানে এক কথায় এরকম আসে। হ্যাঁ, এক কথায় এটা হচ্ছে এরর পেজ। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেল আপনার ওয়েবসাইটে কোনো একজন ভিজিটর আসলো এবং ভিজিটর এসে হয়তো কোনো কিছু একটা সার্চ করলো বা পাইলো না, তখন তার সামনে কি আসবে? ওই এরর পেজটা আসবে, নট ফাউন্ড, ঠিক আছে, এরর। তো এখন আমার যদি এই ধরনের কোনো একটা ওয়েবসাইটে কেউ আসে এবং এই ধরনের কোনো কিছু লিখে হয়তো সার্ভিস কোনো কিছু লিখে যদি সার্চ করে এবং তারা যদি না পায়, তো তাদের সামনে আমার 404 এই ধরনের কথাটা আসবে, ঠিক আছে, আমার ওয়েবসাইটের 404 কথাটা আসবে। এখন আমার এটাকে কি করতে হবে? কাস্টম করতে হবে। দেখেন এখানে বলা হচ্ছে কাস্টম, এটা কিন্তু নট অনলি 404 পেজ বাট কাস্টম করে নিতে হবে। এখন কাস্টম 404 পেজ নর্মাল 404 পেজের মধ্যে পার্থক্যটা কি? কাস্টম 404 পেজ আর নর্মাল 404 পেজের মধ্যে পার্থক্যটা হচ্ছে, যেমন আমি এই যে দেখেন, আমি যখন এই যে sitemap.xml লিখে সার্চ করলাম, ওরা আমাকে কি বলছে দেখেন তো, পেজ নট ফাউন্ড। সো এটা কি? এটা কি একটা 404 পেজ না? এটা কিন্তু একটা 404 পেজ। কেন? কারণ ওরা কিন্তু আমাকে কি বলে দিছে? পেজ নট ফাউন্ড। মানে আমি যেটা লিখে সার্চ করছি এই ধরনের কোনো পেজ এই ওয়েবসাইটে নাই, এক্সিস্ট করে না, ঠিক আছে। সো দিস ইজ 404, এটাই হচ্ছে 404 কোড। কিন্তু ওরা কিন্তু আমাকে দেখেন তাদের এখানে কি ওয়েবসাইটের হেডার দেখা যাচ্ছে, ফুটার দেখা যাচ্ছে, তাই না? ফুটার দেখা যাচ্ছে, তারপর এখানে বডি আছে যেখানে আমাকে বলছে পেজ নট ফাউন্ড। হ্যাঁ, চাইলে আমি অন্য কিছু সার্চ করতে পারি। সো এটা কি একটা টেমপ্লেটের মতো না? একটা কাস্টম টেমপ্লেট একটা ডেভেলপ করে দিছে না? জি স্যার। এটাকে বলা হচ্ছে আপনার কাস্টম 404 পেজ। আর যদি এই ধরনের না আসে, ধরেন আমার এখানে বড় করে লেখা আছে 404, হ্যাঁ, এরর, বা এখানে শর্ট করে লেখা আছে পেজ নট ফাউন্ড, মানে এই ধরনের গোছানো না, ঠিক আছে, ওইটা দেখা যাচ্ছে যে শুধু মাঝখানে 404 কথা লেখা, বা এখানে মানে পুরো পেজে শুধু ওই কথাটাই থাকবে যদি থাকে সেক্ষেত্রে, মানে জিনিসটা আপনার এই ধরনের গোছালো হবে না, ঠিক আছে। মানে নর্মাল 404 পেজ মানে কি, আপনি দেখবেন বড় করে লেখা 404, দ্যাটস ইট, আর কিছু নাই। আর এত আপনার হেডারও নাই, আপনার ফুটারও নাই, আপনার ওই কন্টেন্টও নাই, আপনি কোনো সার্চও করতে পারবেন না। সো এটা হচ্ছে আপনার মানে কাস্টম 404। মানে সাজানো গোছানো নাই আর কি। সাজানো গোছানো মানে আপনার টেমপ্লেটে নাই আর কি, ঠিক আছে। মানে ফুললি কাজই করবে না। ব্ল্যাঙ্ক পেজের উপরে শুধু লেখা থাকে হচ্ছে এরর পেজ, ঠিক আছে, 404 লেখা থাকে, এরকম কোড লেখা থাকে, সেটা হচ্ছে নরমাল 404 পেজ। আর যদি দেখেন যে এই ধরনের আপনার ইনফরমেশনটা সাজানো গোছানো আছে, তো এটাকে আপনি কাস্টম 404 বলবেন। এবং আমার ভালো কোনটা, নরমালটা ভালো নাকি কাস্টমটা ভালো? কাস্টমটা ভালো। কাস্টমটা ভালো, কারণ আমি এখানে ইনফরমেশন পাচ্ছি, কারণ আমার হয়তো বুঝলাম যে হ্যাঁ এই ধরনের আমার পেজটা নাই, তো সেক্ষেত্রে আমার এখানে সার্চ বার আছে, আমি এখানে সার্চ করতে পারি অন্য কিছু, আমি চাইলে এখানে তাদের যে অন্য মেনুগুলো আছে এটা ভিজিট করতে পারি। হ্যাঁ, সো আলটিমেটলি আমি কিন্তু এখান থেকে একটা গাইড পাচ্ছি বিভিন্ন জিনিসের। তো কাস্টম 404 পেজ ইজ বেটার দ্যান নরমাল 404 পেজ। এবং এই কাস্টম 404 পেজ আছে কি নাই একটা পার্টিকুলার ওয়েবসাইটে, সেটা আমরা কিভাবে চেক করব? এটা চেক করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তার হোম পেজের ডোমেইন এক্সটেনশনের পর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যা মন চায় সেটা লিখলাম, সেটা লিখে আমরা একটা এন্টার দিলাম। সো এন্টার দিলে দেখেন আমাদের কি বলতেছে, কিছু পাইছে? পেজ নট ফাউন্ড আসছে না? তো এটা কি চেক করলাম? এটা কাস্টম পেজ, এটা তার কাস্টম 404 পেজ আছে কিনা সেটা চেক করলাম। কাস্টম 404 পেজ আছে কিনা তার স্ট্যাটাসটা চেক করলাম। এবং এটা চেক করার জন্য আমরা ডোমেইন এক্সটেনশনের মানে হোম পেজের ডোমেইন এক্সটেনশনের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যা মন চায় ওইটা লিখছি, ঠিক আছে। এই যে দেখেন, এটা কি কিছু ডাজ ইট মেক এনি সেন্স আমি যেটা লিখছি? ঠিক আছে, চোখ বন্ধ করে লেখা না স্যার। হ্যাঁ, তো এটা কিন্তু কোনো সেন্সই নাই।
এবং এটা আমি ইচ্ছা করে লিখছি কারণ আমি চাচ্ছিলামই যে তার 404 পেজটা যেন আসুক। এখন আমি আমার সামনে যে 404 পেজটা আসলো এটা কি একটা কাস্টম 404 পেজ? কাস্টম পেজ, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে কাস্টম 404 পেজ এক্সিস্ট করে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে গ্রিন টিক দিয়ে দিলাম। তারপর আমরা এটাকে কি বললাম যে গ্রেট, ইওর ওয়েবসাইট হ্যাজ কাস্টম 404 পেজ। হ্যাঁ, এখন আমরা রেফারেন্স হিসেবে এই যে লিংকটা, এই লিংকটা আমরা কপি করে নিলাম, কপি করে আমরা এটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? কাস্টম এই পেজটা চেক করার জন্য কি সিস্টেম এটাই বেস্ট? হ্যাঁ, এটাই বেস্ট। এছাড়া টুলস এর মাধ্যমেও কিছু কিছু টুলস আপনাকে দিবে কাস্টম 404 পেজ আছে কিনা। তারপর দেখেন আমাদের অন পেজ। হ্যাঁ বলেন। কারণ যদি 404 পেজ না থাকে তাহলে ওই যে বড় করে এরর 404 থাকে এটা আসবে। ওটা হচ্ছে নরমাল, এটা নরমাল, এটা কাস্টম না। ঠিক আছে, ওই ধরনের যদি বড় করে লেখা থাকে জাস্ট 404 আর কোনো অপশনই নাই, কোনো ইনফরমেশনই নাই, তো ওটা হচ্ছে নরমাল। মানে যে ওয়েবসাইটের আমি চেক করতেছি ওই ওয়েবসাইটে যদি 404 কাস্টম 404 চেক করি আমরা এইভাবে, তো তার যদি ওই হ্যালো বলেন। হ্যালো, মানে ভাই আমি ওই যেটা দেখাইলেন আপনি মাত্র নিউ ইয়র্ক টাইমস এর যেমন ফটোতে একটা এলোমেলো হয়ে যাচ্ছে ভাই, আমি কোশ্চেনটা সাজাই আরেকবার শেষের দিকে বলবো। আচ্ছা সমস্যা নাই, খাতা কলম আছে না সামনে? খাতা কলমে একটু নোট করেন। হ্যাঁ বলেন। স্যার আপনার পেজটা একটু মানে আপনার হেডলাইনটা একটু দেখতে চাচ্ছিলাম, এই শীটটার একটু নিচে। কি দেখতে চাচ্ছিলেন? মানে একটু স্ক্রল করেন পেজটা, মানে এই যে। জি স্যার, ঠিক আছে। এখন অর্থাৎ এসইও ক্যাটাগরি, অর্থাৎ ফাইন্ড অ্যাবিলিটির যে আপনি যে কয়েকটা ক্যাটাগরি দেখাইলেন স্যার, মানে এই যে যেমন হচ্ছে রোবট টিএক্সটি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত 4টা, এই 4টাই কি আমরা কাজ করবো নাকি আরো আছে? এখানে আরো আছে, অনেক আছে। জি বুঝতে পারছি, মানে ওটা এক্সাম্পল আমরা দেখলাম। আপনি মনে হয় মোবাইল এবং ডেস্কটপ পিসি দুই ভাবে জয়েন করছেন নাকি? জি না স্যার, আমি ল্যাপটপে আমি একটাই চালাচ্ছি, ল্যাপটপটাই শুধু। ও আচ্ছা, তাইলে আপনার হেডফোনটা একটু দূরে নিয়ে কথা বলেন কারণ আপনার ইকো আসতেছে। এখন কি ঠিক আছে? না, এখনো ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমাদের অন পেজ এসইও চেক। হ্যাঁ, সো অন পেজ এসইও চেক এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্যাক্টর, আমাদের মূল ফ্যাক্টর, অ্যাক্সেসিবিলিটি আর ফাইন্ডেবিলিটি ইস্যুস এর মতো। এবং এখানে আমাদের অন পেজ এসইও চেক আমাদের যে মূল ফ্যাক্টরটা আছে, এখানে আমাদের কিছু সাব ফ্যাক্টর, কিছু না বেশ কয়েকটা সাব ফ্যাক্টর আছে আন্ডার অন পেজ এসইও চেক। এবং এখানে আমাদের বিভিন্ন জিনিস যেমন HTTP and HTTPS চেক, WW নন WW ভার্সন, মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল, ডুপ্লিকেট মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মিসিং মেটা এটসেট্রা এটসেট্রা, বেশ কিছু এখানে ফ্যাক্টর আছে। তো এখানে প্রথমে দেখেন আমাদের HTTP and HTTPS চেক। হ্যাঁ, সো হোয়াট ইজ ইট? আমাদের HTTP এবং HTTPS চেক জিনিসটা আমাদের এখানে কি বোঝায়? HTTP HTTPS চেকের ব্যাপারটা হচ্ছে একটা ওয়েবসাইট আপনার কতটুকু সিকিউরড এটা চেক করা। ঠিক আছে, আমরা মূলত একটা ওয়েবসাইট কতটুকু সিকিউর এটা চেক করার জন্য আপনার HTTP এবং HTTPS চেকটা করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের এটা কিভাবে করতে হয়, এটা আপনার যদি খুব সিম্পল, এটা আপনি আপনার হোম পেজে যান, আপনার হোম পেজে আসলেন এবং এখানে আমাদের যে মানে যে অ্যাড্রেসটা, যে আপনার ওয়েব অ্যাড্রেসটা যে এখানে দেখা যাচ্ছে, এই হোম অ্যাড্রেসের এখানে পাশেই দেখেন আপনার একটা লক সাইন আছে না? জি, একটা লক সাইন আছে না? সেখানে যদি আপনি ক্লিক করেন, সেই যে দেখেন কানেকশন ইজ সিকিউর দেখা যায়। কানেকশন ইজ সিকিউর, হ্যাঁ প্রথমটা। হ্যাঁ, সো এখানে তার মানে কি আমরা এখান থেকে বুঝতে পারি যে এটা HTTPS। হ্যাঁ, এবং এটা চেক করার জন্য আপনি এই হোম অ্যাড্রেসে একটা ডাবল ক্লিক যদি করেন, সেই যে দেখেন এখানে HTTPS কথাটা আসছে না? জি, সো তার মানে এটা আমার HTTPS ভার্সনে আছে। এখন HTTPS এবং HTTP জিনিসটা কি আমরা কি জানি সবাই? স্যার এটার মিনিংটা আমি জানি, ফুল মিনিংটা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং, একটা ওয়েব প্রোগ্রামিং। ঠিক আছে, এবং এখানে আমরা একটা ওয়েবসাইটের মানে তার
ডিজিটাল ভার্সনটা দেখতে পারি, তার যে কন্টেন্ট গুলো সেই ভার্সন গুলো আমাদের সামনে চলে আসে। তো এখন এটা যদি আমাদের হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল মানে আমাদের যে এইচটিটিপি, এটা যদি শুধুমাত্র এই পি পর্যন্তই থাকে, তার মানে ইন্ডিকেট করে যে আমার এই ওয়েবসাইটটা কিন্তু সিকিউরড না। ঠিক আছে, এই ওয়েবসাইটটা সিকিউরড না যদি শুধুমাত্র এটা এইচটিটিপি ভার্সনে থাকে। আর যদি এটা দেখি যে আমার এইচটিটিপিএস মানে এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এই ভার্সনে যদি থাকে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, যেমন এই যে নিউ ইয়র্ক টাইমস এর এই যে ওয়েবসাইটটা, এই যে দেখেন এখানে কি একটা এস আছে না, জি স্যার। তার মানে এটা কিন্তু সিকিউর। এবং এই ওয়েবসাইটটা আমার আপনার এসএস এটা সিকিউরড ভার্সনে আছে, এটা এইচটিটিপিএস সিকিউরড ভার্সনে আছে। এবং এই এইচটিটিপিএস এটা মূলত হচ্ছে আপনার যখন একটা ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট থাকে, এসএসএল সার্টিফিকেট, যখন আপনার একটা ওয়েবসাইটে আপনার এসএসএল সার্টিফিকেট থাকে, তখনই ওই ওয়েবসাইটটা বোঝা যায় যে এটা হচ্ছে একটা এইচটিটিপিএস নিয়ে ওয়েবসাইট। হ্যাঁ, তো এসএসএলটা হচ্ছে মূলত একটা সার্টিফিকেট। এবং এসএসএল এ কি হয় আমরা কি জানি? না স্যার, না এটা হচ্ছে সিকিউর সিস্টেম সকেট লেয়ার। হ্যাঁ, সিকিউর সকেট লেয়ার, এসএসএল হচ্ছে সিকিউর সকেট লেয়ার। এবং এটা হচ্ছে মূলত একটা সার্টিফিকেট। এটা যখন আপনি ডোমেইন পারচেজ করবেন, সাধারণত আপনি যার মানে হোস্টিং প্রোভাইডার যার কাছ থেকে আপনি ডোমেইনটা পারচেজ করতেছেন, ওরা সাধারণত এটা প্রথম বছর ফ্রি দেয় এবং পরে ওরা আবার এটা চার্জ করে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আপনি যখন এসএসএল সার্টিফিকেটটা আপনার ওই ডোমেইনের সাথে অ্যাড করলে এটা তখন সিকিউর কানেকশন হয়। তো সিকিউর কানেকশন মানে এটা আপনার হ্যাক হওয়ার পসিবিলিটি কম থাকে। ঠিক আছে, মানে হ্যাকাররা এটা তেমন একটা এটা হ্যাক করতে পারে না, ওই ধরনের সুবিধাজনক পজিশনে তারা যেতে পারে না। সো এটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইটে অ্যাড করা থাকে, মানে আপনার ডোমেইনে যদি এটা অ্যাড করা থাকে, তো তখন এটা কানেকশনটা সিকিউর হয়। এবং এটা আমরা চেক করব কিভাবে? এটা চেক করব খুব ইজি, এটা কোনো ধরনের কিছু করতে হবে না। আপনি জাস্ট হোম পেজে যাবেন, গিয়ে আপনি এটা যদি দেখেন এই যে লক সাইন, এই যে দেখেন আমার এখানে এখনই লক সাইন চলে আসছে। হ্যাঁ, এখান থেকেও দেখতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন সেই যে ফুল ভার্সনটা চলে আসছে, আপনার ফুল টেক্সটটা চলে আসছে আপনার হোম অ্যাড্রেসের। এবং এখানে আপনি যদি দেন এই যে দেখেন এইচটিটিপিএস, হ্যাঁ, তো আমার এখানে এইচটিটিপিএস কথাটা দেখা যাচ্ছে, তার মানে এটা কি আমার সিকিউরড ভার্সনে এক্সিস্ট করে। ক্লিয়ার? আমরা কিভাবে চেক করব এইচটিটিপি নাকি এইচটিটিপিএস ভার্সনে আছে একটা ওয়েবসাইট, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তো আমাদের যে ওয়েবসাইট নিউ ইয়র্ক টাইমস, এটা কি আপনার এইচটিটিপি না এইচটিটিপিএস ভার্সনে আছে? এইচটিটিপিএস ভার্সনে আছে। এখন আমাদের জন্য কি ভালো কোনটা, এইচটিটিপিএস ভার্সনটা নাকি এইচটিটিপি ভার্সনটা? এইচটিটিপিএস ভার্সনটা ভালো। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, দিয়ে দিব না, ট্রেডমার্ক করে দিব। ঠিক আছে, টিক করে দিলাম। এবং এটা কি আমার ওয়েবসাইটটা সিকিউরড, ইওর ওয়েবসাইট ইজ সিকিউরড। হ্যাঁ, এবং আমরা রেফারেন্স হিসেবে এই যে টোটাল ইউআরএলটা, এই টোটাল ইউআরএলটা কপি করলাম, করে আমরা এটা এখানে বসিয়ে দিলাম। এবং এই যে এইচটিটিপিএস, তার মানে আমার ওয়েবসাইটটা কিন্তু সিকিউর। ওকে, সো এটা হচ্ছে আমাদের এইচটিটিপি এবং এইচটিটিপিএস চেক করার ওয়ে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? ফুল ফর্মটা স্যার, ফুল ফর্মটা কি ছিল আরেকবার যদি একটু বলতেন। কোনটার ফুল ফর্ম? এইচটিটিপিএস হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, তারপর বলেন এটা কি জানা জরুরি আমাদের? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, তারপর এসে কি হয়? সিকিউরড। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। হ্যাঁ, কি জানি বললো, কি জানা জরুরি কি? মানে এসটিটিপি মানে ফুল ফর্মটা বা মিনিংটা কি আমাদের জানা জরুরি, নাকি শুধু একটু জানলেই হবে যে কোনটা সিক্রেট কোনটা সিক্রেট না? জানা জরুরি বলতে এটা আপনার ওই স্কুল কলেজের মতো না যে এটা আপনাদের জিজ্ঞাসা করলেও করতে পারি, ঠিক আছে, বাট হ্যাঁ জানা জরুরি বলতে পারেন। ঠিক আছে, কারণ ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, অনেক ক্লায়েন্ট হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ ইট, অনেক ক্লায়েন্ট আপনাকে এটা জানতে চাইতে পারে।
ইন্টেনশনাল বা আনইনটেনশনাল, সে আপনাকে যাচাই করার জন্য করতে পারে। তো তখন আপনি যদি ফুল ফর্মটাও বলেন অ্যাজ ওয়েল এজ আপনি যদি ডেফিনেশনটাও দেন, তো তখন আপনার জন্য কি হবে, ভালো হবে না? মানে আমি বলতেছি না যে আপনি আমার জন্য জানেন, ঠিক আছে, আমি ফ্রম ক্লায়েন্ট পার্সপেক্টিভ, আমি আপনাদেরকে যেটাই শিখাবো যেটাই বলবো সবই কিন্তু আপনার ক্লায়েন্ট পার্সপেক্টিভ থেকে বলবো। ঠিক আছে, সো আমি আজকে আর কিছু শিখাবো না, ঠিক আছে, বাট সোফার যেগুলো ডিসকাস করছি এখান থেকে এখন আপনারা কোশ্চেন থাকলে করেন। হ্যাঁ, আরেকটা শিখালে ভালো হতো না? 10টা পর্যন্ত হইতো ভাইয়া। না, আর শিখানোর দরকার নেই আমাদের, ঠিক আছে, সবাই মনে হয় লোডও নিতে পারবে না। জি স্যার, একটু ভালো। এক একজনের ক্যাপাসিটি এক এক ধরনের। আপনি হয়তো মনে হলো স্যার, হ্যাঁ আপনি হয়তো বেশ ভালো বুঝতেছেন, আপনার হয়তো খুবই স্মুথ লাগতেছে, বাট অনেকের কাছে এটা একটু লোড হবে। আচ্ছা সমস্যা নেই, আপনাদের ডাজন্ট ম্যাটার, আমি আছি। স্যার আজকে অল্পই থাক স্যার, আজকে ক্লাসটা অনেক কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, এখন বলেন। আমার কানেকশনটা স্যার চলে গেছিল হঠাৎ করে, তো আপনি কি এইচটিটিপি এবং এইচটিটিপিএস চেকের পরে আর কোনো কিছু বলছিলেন স্যার? না, এইচটিটিপিএস চেকের পর আমি স্টপ করে দিছি, ঠিক আছে, আপাতত আমি এতটুকুই রাখতেছি। ফ্রম দ্য নেক্সট ক্লাস আমি আপনার ওই ডাব্লিউ এর নন ডাব্লিউ শুরু করব। স্যার ওই আমাদের কোনো ক্লায়েন্ট থেকে এটা একটা ওয়েবসাইট, স্যার এই ক্ষেত্রে আমাদের কিছু ওয়েবসাইট সিলেক্ট করে দিলে মনে হয় ভালো হতো। ওয়েট, আপনার আগে কেউ মনে হয় কিছু বলছে, আমি ঠিক বুঝি নাই, একটু জোরে বলেন। জি আমি বলতেছি স্যার, যে এখানে ক্লায়েন্ট আমাদেরকে ওয়েবসাইট দিয়ে দিবে, সেই ওয়েবসাইট থেকে অডিটটা করে দেন। হ্যাঁ ডেফিনেটলি মানে আমাদের ফর এক্সাম্পল ধরেন কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, আমি যদি কোন একজন ক্লায়েন্টের কিওয়ার্ড রিসার্চ করি, সো ওইখানে আমি কি বলছিলাম যে আমার কি লাগবে, ক্লায়েন্টের কাছ থেকে তার নিশ চাইতে হবে, তার সার্চ ইন্টেন্ট চাইতে হবে, তার টার্গেট লোকেশন চাইতে হবে, এবং তার যদি ওয়েবসাইট থাকে সেটা আমার চাইতে হবে। কিন্তু আমার যদি ওয়েবসাইট অডিট, ধরেন আমি একজন ক্লায়েন্টের ওয়েবসাইট অডিটের কাজ পাইলাম, তো তখন আমার কিন্তু নিশ ডাজন্ট ম্যাটার, লোকেশন ডাজন্ট ম্যাটার, সার্চ ইন্টেন্ট ডাজন্ট ম্যাটার, আমার শুধুমাত্র লাগবে তার ইউআরএলটা, তার ওয়েবসাইটের ইউআরএলটা লাগবে। ভাইয়া তাহলে স্যার মূল কথা, হ্যাঁ বলেন। ডোমেইন লাগবে ভাইয়া, জাস্ট ডোমেইন। হ্যাঁ আপনার জাস্ট ডোমেইনটা লাগবে। আচ্ছা, শুরুতে যে ফাইবারে দেখাইলেন যে অনেকে অনেক কাজ করতেছে, $10 বা $50 কাজ, এখানে যে আপনি ইনগ্রিডিয়েন্টস গুলা দিছেন, ক্রেডেনশিয়াল গুলা দিছেন যেগুলা, জাস্ট এগুলা চেক করেই ওরা রিপোর্টটা করে দেয়। এই যে রিপোর্টটা আমরা এখন করলাম এতক্ষণ ধরে, জাস্ট এই জিনিসগুলো করেই জাস্ট ক্লায়েন্টকে সাবমিট করতে হয়, তাই তো? হ্যাঁ এই জিনিসগুলো করেই ক্লায়েন্টকে সাবমিট করতে হয়। ওকে। এখন এক একজনের টেমপ্লেট এক এক ধরনের, ঠিক আছে, এক একজনের টেমপ্লেট আপনার টেমপ্লেট ভেদে এটা একটু ডিফার করে, বাট মানে আমি আমার টেমপ্লেটটা আমার মতো করে বানাইতে পারবো তো? আপনি যে টেমপ্লেটটা দিবেন, আমি বলবো না যে ওইখানে হাত দেন, আপনি খালি প্রজেক্টটা, আপনার যে কমেন্টটা ওইটা খালি আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ ওকে, ঠিক আছে, অন্য যে ব্যাপারগুলো আছে ওগুলাতে হাত না দেওয়া ভালো। ওকে। ওই যে এর মাধ্যমে যেটা ক্রস চেকের কথা বলছিলেন, এটা বুঝি নাই কি? ও টুলস এর মাধ্যমে ক্রস চেকের, হ্যাঁ ওটা আমি আপনাদের দেখাবো। ওটা আমাদের বেশ কিছু ফ্যাক্টর আছে, হ্যাঁ, যেমন আপনার এই যে মেটা টাইটেল থেকে শুরু করে আপনার ইমেজ অল্টার ট্যাগ, এই জিনিসগুলো আমাদের টুলস ছাড়া চেক করার কোন মানে আদার দেন টুলস আমরা এটা ম্যানুয়ালি চেক করতে পারবো না। ঠিক আছে, টুলস ছাড়া আমরা কিন্তু এটা চেক করতে পারবো না। যেমন আপনার ব্রোকেন লিঙ্ক, আমরা কোথায় পাবো স্যার? হ্যাঁ এই টুলগুলো স্যার, এই টুলস গুলো আমি দেখাবো, একটু ওয়েট করেন আসুক, ঠিক আছে, আমি দেখাই দিব। ভাইয়া এগুলো কি এসইওর মধ্যে পড়ে? এই যে যেগুলো শিখতেছি ওয়েবসাইট অডিট, হ্যাঁ এটা কি এসইওর মধ্যে পড়ে, যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে আর কি? ডেফিনেটলি। এটা কি বললাম, এটা আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর চেক হচ্ছে না, আপনি কিসের র্যাঙ্কিং ফ্যাক্টর চেক করবেন? এসইও ডি তো। আচ্ছা রো 3, আচ্ছা রো 3 কোনটা? ইন্ডেক্সেশন স্ট্যাটাস এটা? আচ্ছা ইন্ডেক্সেশন স্ট্যাটাসটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, আপনি আচ্ছা ইন্ডেক্সেশন স্ট্যাটাস হচ্ছে আপনার ওয়েবসাইটটা আপনি মানে কতগুলা পেজ ইন্ডেক্স হয়েছে। একটা গুগল, একটা সার্চ ইঞ্জিন বট আপনার ওয়েবসাইটের
কতগুলা পেজ তার মেমোরিতে রাখছে, এটাই হচ্ছে ইন্ডেক্সেশন স্ট্যাটাস। এটাই চেক করবেন আপনি, আপনার ওয়েবসাইটের কতগুলা পেজ সে তার মেমোরিতে রাখছে। একটা এক্সাম্পল দেখাবে কি? এটা এক্সাম্পল, আচ্ছা আমি একবার দেখাইছি, আবারও দেখাই। ধরেন আপনার, আমি যদি foodandwine.com এখানে আসি, তো সেই ক্ষেত্রে আমি তার ওয়েব অ্যাড্রেসের আগে লিখবো সাইট এন্টার। ঠিক আছে, সে যে দেখেন আপনার 32,900টা রেজাল্ট আসছে, এবং সবই কিন্তু আপনার ফুড অ্যান্ড ওয়াইন। ঠিক আছে, এই যে লোগোটা দেখেন সব কিন্তু ফুড অ্যান্ড ওয়াইন এর পেজ আসছে। সো এভাবে আমরা বুঝতে পারবো যে ফুড অ্যান্ড ওয়াইন এর এতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এখানে খালি এখন এটাই আছে যে ফুড এন্ড ওয়াইন ছাড়া আর কোনো ওয়েবসাইট আর কোনো রেজাল্ট আসে না এখানে। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন বলেন। আগের বার আমরা যেটা দেখলাম সেখানে প্রায় 2,20,00,000, তার মানে ওর হচ্ছে ওর ওয়েটটা অনেক বেশি। এখানে আবার দেখতেছি 32,900। এগুলাও তো ওয়েবসাইটের ওয়েটের উপর ডিপেন্ড করে, তাই না? যে ওয়েবসাইটের ওয়েট তত বেশি, সে সার্চ ইঞ্জিনে সবার আগে আসবে। ওয়েট বলতে কি বুঝাচ্ছেন আপনি? মানে এই যে ইয়াটা এখানে ইন্ডেক্সেশনটা যেটা বলতেছেন আপনি, মানে ইন্ডেক্সেশন এটা কিন্তু কম 32,900, আর আগের বার আমরা নিউ ইয়র্ক টাইমসে দেখছিলাম 2,20,00,000। তো ধরেন, হ্যাঁ বলেন। ধরেন নিউ ইয়র্ক টাইমস আর হচ্ছে যে এই যে ফুড এন্ড ওয়াইন, ধরে নেন যে এই দুটো একই টাইপের জিনিস, মানে নিউ ইয়র্ক টাইমস নিউজের, এটাও নিউজ পোর্টাল, বাট ওইটার ইন্ডেক্সেশন 2,20,00,000, এটার হচ্ছে 32,000। তাহলে কি যখন সার্চ করবে তখন নিউ ইয়র্ক টাইমসটা বেশি আগে আসবে না? নো, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এটা হইতে পারে, নাও হইতে পারে। ঠিক আছে, বাট অবভিয়াসলি যেটার ইন্ডেক্স বেশি হয়েছে ওইটার একটা পজিটিভ ইমপ্রেশন তো বেটার দ্যান দ্যাট কম্পেয়ার টু দ্য আদার। হ্যাঁ, যার 32,900 হয়েছে তার থেকে একটা অবভিয়াসলি গুড ইমপ্রেশন তো থাকেই। কিন্তু তার মানে এটা কোনো গ্যারেন্টি দেয় না যে আপনার যতগুলা এই ফুড অ্যান্ড ওয়াইনের ধরেন 32,900টা পেজ আছে, সবগুলা পেজে আপনার সে নিউ ইয়র্ক টাইমস এর নিচে থাকবে। ঠিক আছে, এটা ওই ধরনের কোনো মানে কিওয়ার্ডটা যদি এটার সাথে বেশি মিলে যায়, কিওয়ার্ডটা যদি এটার সাথে বেশি মিলে যায় তাহলে এটা আগে আসবে। হ্যাঁ, এবং বেশি অপটিমাইজ হলে সে কিন্তু আপনার ওই নিউ ইয়র্ক টাইমস এর আগেও চলে আসতে পারে। রাইট রাইট রাইট, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। সার্চ রেজাল্ট কম বেশি হওয়ার মানে রিজনটা একটু বলবেন? এই যে আমরা ইন্ডেক্স করে যে সার্চ দিয়ে এটা কম বেশি পেলাম, এটা জি। আচ্ছা, এটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের আপনার পেজ থাকে কম বেশি, পোস্ট থাকে কম বেশি, বা সে বিভিন্ন ওয়েবসাইটে হয়তো ব্যাকলিঙ্ক করছে কম বেশি। সো আমি এখান থেকে যে রেজাল্ট গুলো পাবো এটা আমার ওই ওয়েবসাইট কেন্দ্রিক। যেমন আমি এখানে ধরেন ফুড অ্যান্ড ওয়াইনের 32,900টা রেজাল্ট পেলাম। তো এখানে ফুড অ্যান্ড ওয়াইনের 32,900টা পেজ আছে, পোস্ট আছে, তার বিভিন্ন ওয়েবসাইটে যে ব্যাকলিঙ্ক করা আছে, সবকিছু মিলিয়ে টোটাল আমার এখানে 32,900টা সে তার পোস্ট পেজ ইন্ডেক্স করছে। আর নিউ ইয়র্ক টাইমস এর তার থেকেও বেশি আছে, তার থেকেও বেশি পেজ আছে, তার থেকেও বেশি পোস্ট আছে, তার থেকেও বেশি তার সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স আছে, বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক করা আছে। তো টোটাল আমার ওইখানে হয়তো আপনার 2 কোটি সামথিং আসছে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ব্যাকলিঙ্ক বুঝবেন, ব্যাকলিঙ্ক এখন বোঝার দরকার নেই, ব্যাকলিঙ্কের উপর ক্লাস আছে, তখন আপনারা এটা বুঝবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফাইমা খাতুন, আপনি একটা নাম লিখে এন্টার করেন। ঠিক আছে, ভবিষ্যতে ইন ফিউচার যখন আপনি ক্লাসে জয়েন করবেন তখন এই ধরনের যেন হাবিজাবি না থাকে। আপনারা যখন জুমে জয়েন করেন ওখানে কিন্তু রিনেম করা যায়। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিলাম। কার কাছ থেকে মারাত্মক লেভেলের স্ট্যাটিক নয়েজ আসতেছে? আচ্ছা, চৈতি বিশ্বাস আছেন? প্রেজেন্ট স্যার। তারপর মারিফা হক সাদিয়া? জি। অমরজিৎ চাকমা? আচ্ছা, তারপর আছে নাহিদ হাসান সাব্বির? আছে। আচ্ছা, তারপর অদ্রিতা আহমেদ?
আব্দুল হান্নান সরকার। সবাইকে আমি মিউট করে দিছি, যার নামটা ডাকবো একমাত্র উনি আনমিউট করেন, বাকিদের আনমিউট করার দরকার নেই, অনেক নয়েজ আসে। আব্দুল হান্নান সরকার, আব্দুল আল আওয়াল ইমন, সরি আব্দুল্লাহ আল আওয়াল ইমন, রেজাউল করিম, মোহাম্মদ হুমায়ুন মোর্শেদ খান, আরিফুর রহমান, সবিরুজ্জামান। আচ্ছা, আমি কি মাঝখানে আউট হয়ে গেছিলাম মনে হয় নাকি? চলে গেছিলেন। জি স্যার, আপনি আউট হয়ে গেছিলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অদ্রিতা আহমেদ আছে? অদ্রিতা আহমেদ নাই। আব্দুল হান্নান সরকার, আব্দুল্লাহ আল আওয়াল ইমন, রেজাউল করিম। ইয়েস স্যার। স্যার বলেন। যে আমি 20 তারিখে, মার্চ মাসের 20 তারিখে আমি টাকা পে করেছি, হ্যাঁ ভর্তি হয়েছে, কিন্তু আমাকে ইনফর্ম করেনি ক্লাসের বিষয়টি, এই জন্য আমার প্রথম 3টে ক্লাস মিস হয়েছে। যদি স্যার অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিতেন। আচ্ছা, এটা আপনি কোয়ালিটি ম্যানেজমেন্ট টিমে একটু ফোন দিয়ে কথা বলেন। আচ্ছা, হুমায়ুন মোর্শেদ খান আছে। আরিফুর রহমান, জি ভাই প্রেজেন্ট ভাই। সাবিরুজ্জামান নাকি? আচ্ছা ঠিক আছে। আবু নাইম রাব্বি। জি স্যার, আছি স্যার। জহিরুল ইসলাম। জি আছি ভাইয়া। সুবহান আলম, ইমাম হাসান। জি স্যার। নাজমুল হাসান দুরন্ত। জি ভাই প্রেজেন্ট। ফাহিমা খাতুন, আতিকুর রহমান। ভাইয়া ফাহিমা খাতুন ওই যে কমেন্টে দিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ আমি দিছি। আতিকুর রহমান আছে? ফাহিম হোসেন, সাদিয়া আবরার, নাফিসা চৌধুরী জুই, ইসরাত জাহান, মাইনুদ্দিন, মোহাম্মদ মাইনুদ্দিন, ইয়েস স্যার। ফারদিন খান সাহিল, ইয়েস স্যার। সুব্রত কুমার সাহা। জি স্যার, আছি। সাব্বির হোসেন, প্রেজেন্ট। মালিহা আক্তার তুন্নি। জি ভাইয়া। হালিমা আক্তার। ইয়েস স্যার। রবিন ব্যাপারী। প্রেজেন্ট স্যার। মুস্তফা মাহবুব তন্ময়। ইয়েস স্যার। তারিকুল ইসলাম। নাসমিন সুলতানা। প্রেজেন্ট স্যার। শ্যাম চক্রবর্তী, শ্যাম সরি স্যার উনি আছে, ওনার ল্যাপটপটা একটু সমস্যা দিয়েছে। শ্যাম, আচ্ছা শ্যাম প্রসাদের। স্যার আব্দুল্লাহ আল আওয়াল ইমন আছে স্যার, একটু প্রেজেন্ট দিয়ে দিন। আচ্ছা ওয়েট। জিতু টিপরা। জি স্যার আছি স্যার। ধ্রুব সরকার, এস এম এমদাদুল হক পল্লব। জি ভাই আছি। আচ্ছা স্যার ধ্রুব সরকার। আচ্ছা ওয়েট। আদ্রিতা আহমেদ আছে? নাই। আব্দুল্লাহ আল আওয়াল ইমন আছে? নাই। সুবহান আলম আছে? আতিকুর রহমান, ফাহিম হোসেন নাই। তারপর ধ্রুব সরকার আছে? আছে। জি স্যার, আছে। ঠিক আছে। ওকে সবাই, আল্লাহ হাফেজ।